সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডা। আমি অহনা তাসনিম খান আপনাদের সাথে আছি এবং আজকে আমরা ভীষণ সুন্দর একটা বিষয় এবং যেটা নিয়ে বেশি বেশি কথা হওয়া উচিত এমন একটা বিষয় সেটা নিয়ে এসেছি। একটা বৈষম্যহীন পৃথিবী, এটার স্বপ্ন আমরা সবাই দেখি। একটা পৃথিবীতে নারী পুরুষের বৈষম্য থাকবে না, শ্রেণী বর্ণ জাতি নানান রকম বৈষম্য থাকবে না। কি সুন্দর হতো সেরকম একটা পৃথিবী। সেই পৃথিবীটার অনেকটাই আমরা এগিয়ে এসেছি, অনেক বৈষম্যকে পেছনে ছেড়ে এসেছি, তবে কিছু বৈষম্য হয়তো এখনও আমাদের জীবনে ছোট ছোট দানা বেঁধে হয়তো আছে। সেগুলো কিভাবে তাড়ানো যায় বা কিছু বৈষম্যের কারণে আমাদের কি ধরনের পরিবর্তন এসেছে বা কি ধরনের পরিবর্তন সামনে আমাদের প্রয়োজন, সব কিছু নিয়ে কথা হবে। আপনারাও আছেন অবশ্যই আমাদের সাথে লেডিস ক্লাবে, দুজন বন্ধু আছেন এখন আমাদের সাথে, চলুন পরিচয় করিয়ে দিই। শুরুতেই আমাদের সাথে আছেন সেলিনা সিদ্দিকা আনা, তিনি ব্যবস্থাপনা পরিচালক এডুকন ও আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থা। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। তার পাশে আছেন আসিয়া খাতুন জলি, তিনি স্বত্বাধিকারী, তার প্রতিষ্ঠানের নাম নীল দিঘি। অনেক স্বাগত আপনাকে। শুরুতেই আনা আপুকে জিজ্ঞেস করি, আপু এসে কেমন লাগছে লেডিস ক্লাবে? ভালোই, বয়স তো অনেক হয়েছে, লেডিস ক্লাব করেছি আগেও, তা এখন আবার নতুন একটা টিভিতে আসলাম, ভালো লাগছে। বাহ, চমৎকার। জলি আপু? ভীষণ ভালো লাগছে। আমি আসলে কিছু কিছু সংগঠনের সাথে জড়িত, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, আমাকে টানে, যেখানে সবাই একসাথে মিলে আমরা আসলে কথা বলতে পারি। এটা এবং আমার মনে হয় যে দেশের নারীরা, এটা আমার মনে হয় যে একটা অর্ধেকের বেশি জনগোষ্ঠী, এবং তারা মিলে একসাথে যদি দেশের বৈষম্যহীনতা নিয়ে কথা বলে, সেখান থেকে একটা ভালো কিছু আশা করা যেতেই পারে। অ্যানা আপুর কাছে এসে জানতে চাই, আপু আছেন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এডুকনে এবং আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থায়, দুটো জায়গা সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, এডুকন হচ্ছে একটা কনসাল্টিং ফার্ম, যেখান থেকে আমি স্টুডেন্টদেরকে দেশের বাইরে পাঠাই। আমি যখন ইউনিভার্সিটিতে পড়িয়েছি তখন আমি দেখেছি স্টুডেন্টরা অনেক জায়গায় যায়, টাকা পয়সা লুজ করে, কিন্তু ওরা বিদেশ যেতে পারে না। তখন আমি ভাবলাম, আচ্ছা এটা আমি স্টুডেন্ট হাবে বসে থাকি, ওদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য আমি মূলত এডুকন এডুকেশনাল কনসালটেন্ট লিমিটেড এই প্রতিষ্ঠানটা করি। তারপরে যখন আমি গ্রামে গেছি তখন আমার মনে হয়েছে যে গ্রামের মহিলাদের জন্য অনেক কিছু করার বাকি আছে। বৈষম্যের শিকার তো আমরা সবাই, শিক্ষিত অশিক্ষিত সব ধরনের মেয়েরাই আমরা বৈষম্যের শিকার, এবং বৈষম্য তো শুরু হয় ন্যাচারালি ঘর থেকেই। যখন আমরা মেয়ে তখন আমি ভাবি আমি অনেক কিছু পারি, আমি হয়তো প্যারেন্টসের একটা ব্রাইট মেয়ে, কিন্তু আমার চেয়ে আমার ভাইদেরকে ক্যারিয়ার বিল্ড আপ করাতে আমার প্যারেন্টসরা বেশি 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 নজর দিতেন। আর আমাকে ভাবতেন, ধরো আমার প্যারেন্টসের প্ল্যান, আমরা 3 ভাই 3 বোন, 3টা ছেলেকে ক্লাস 1 অফিসার বানাতে হবে আর 3টা মেয়েকে 3টা ক্লাস 1 অফিসারের সাথে বিয়ে দিতে হবে। কিন্তু প্যারেন্টস ভাবেননি যে তার মেয়েটাও একটা ক্লাস 1 অফিসার হতে পারে। অ্যান্ড আই আস্কড মাই ড্যাডি যে এটা কেন ভাবলেন? সে বলে, মা, আমার ব্রেইনে ওই সমাজে বসে এর চেয়ে বেশি কিছু আমি আনতে পারিনি। অ্যান্ড হি ইজ সাকসেসফুল। উনি তাই করেছেন, 3 ছেলেকে ক্লাস 1 বানিয়েছেন, 3 মেয়েকে ক্লাস 1 অফিসারের সাথে বিয়ে দিয়েছেন, কিন্তু আমাকে ক্লাস 1 করার কথা উনি স্বপ্নে ভাবেননি। এটা আমাকে আগে পীড়া দিত। এখন আমি সব মেয়েদেরকে বুঝাই, ইউ ক্যান বি এ ক্লাস 1 অফিসার, ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট টু ডু। এবং আমি আমার মেয়েকে বলেছি, আগে পড়তে হবে, তারপরে যেটা করা যায় করতে হবে। আগে পড়াশোনা শেষ করতে হবে, টু বি এ ক্লাস 1 পারসন, হিউম্যান বিইং ফার্স্ট, দেন গো ফর সামথিং এলস। এটা নিয়েই আবার আমিনা শেখে কাজ শুরু করেছি। ওই মহিলাদেরকেও বলি, তোমরা অনেক কিছু পারো, অনেক কিছু জানো, কিন্তু এটা প্রকাশ করতে পারছো না। কোনটা করতে চাও আমাকে বলো, আমার ক্ষমতা অনেক বেশি না, কিন্তু ছোট 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 হেল্প দিয়ে তোমাদেরকে আমি একটু হলেও এগিয়ে দিতে পারবো। সেই ছোটবেলা থেকেই আপনি সেই বৈষম্যহীনতার একটা স্বপ্ন দেখে এসেছেন। সবসময় আমি ফিল করেছি, যেমন আমি অনেক স্টুডেন্ট পড়াতাম, স্কুলের বাচ্চা ছোট ছোট যারা স্কুলে ভালো করছে না, আর আমার মনে হতো আমি তো এদের পড়াতে পারি, হিউজ বাচ্চা আমি পড়াতাম পাড়ার, কিন্তু আমার মা বলতো ওদের কাছে পয়সা নিও না, তাহলে তোমার বিয়ে হবে না। তার মানে বিয়ে হওয়াটাই ওয়ান অফ মাই প্যারেন্টসের টার্গেট, যে আমাকে একটা ভালো ক্লাস 1 অফিসারের সাথে বিয়ে দিতে হবে। সেটা থেকে আমার মনে হতো যে না, এখানে মেয়েরাই অনেক কিছু করছে, কিন্তু ওদের ভ্যালুয়েশন ঠিক মতো হচ্ছে না। আমার মা জীবনে যা করেছে সেটা আমার ড্যাডের চেয়ে অনেক বেশি কাজ, কিন্তু মূল্যায়ন ওরকম করে হয়নি। আমার আব্বা এসছে, আমরা সবাই মানে অ্যালার্ট, কিন্তু আম্মা যে হোল ডে কাজ করে যাচ্ছে, 6-6টা বাচ্চাকে খাওয়াচ্ছে, ইন টাইম স্কুলে পাঠাচ্ছে,
রেজাল্ট চেক করছে, আব্বা হয়তো এটা জানেই না, কিন্তু আব্বাই প্রায়োরিটি ইন দ্য হোম। আমি চাই যে দুজনেই প্রায়োরিটি হবে, ফুললি ইকুয়াল। একদমই তাই। এবং ঘরোয়া কাজকর্মের জন্য একটা নতুন ভাবনা এসেছে যে সেই বিষয়ে চার্জ করা হবে, এবং সেটা আসলে হয়তো অনেকেই বুঝতে পারবে যে কতখানি আসলে খাটনির কাজ এবং কতখানি চার্জ করা যেতে পারে আসলে শুধুমাত্র একটা মানুষ যখন ঘর পুরোটা সামলাচ্ছেন, তাও মনে হয় না আসলে কেউ এটা মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়ন করা কিন্তু শিখছে মানুষ। তুমি যদি বিদেশে যাও দেখবে ইকুয়ালি দে আর পারফর্মিং, হাজব্যান্ডও ওয়াইফও। কিন্তু এদেশে হাজব্যান্ড এটা করছে। আমার হাজব্যান্ড অনেক কাজ করতো আগে, পাড়ার মহিলারাই বলতো আপনি তো হাজব্যান্ডকে সার্ভেন্ট বানিয়ে রেখেছেন। তা আমার রিপ্লাই করতে অনেক কষ্ট হতো যে আমি অফিস করে এসেছি, ফিল্ড ট্রিপ করে আসছি, এই মুহূর্তে হয়তো হাটে গেছে, আমি ফিরে আসতে আসতে ওই সবগুলো সব ফ্রিজে ঢুকিয়েছে। বাট দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল বাই দ্য সোসাইটি। হাজব্যান্ড কেন এই কাজ করবে, আপনাকে কেন বাইরে যেতে হবে, এরকম। একদমই তাই। আরো শুনবো অবশ্যই। জলি আপুর কাছে আসি। আপু, নীল দিঘি কবে শুরু করলেন? আপু, নীল দিঘি আজকে থেকে 10 বছর আগে। 10 বছর? জি আপু, 10 বছর আগে শুরু। আমি প্রথমত কিছু হাতের কাজ করতাম, তখন আমাকে অনেকেই ইন্সপায়ার করতো যে তুমি তো এই হাতের কাজ করতে পারো, এটা করতে পারো, এরকম এরকম। তো ওইখান থেকেই আমার শুরু আস্তে আস্তে। তারপরে আমি ছোট ছোট বিজনেস, বুটিক্স এগুলো শুরু করি। তারপরে এখন গার্মেন্টস লাইনে আমি অর্ডার বেসিসে কাজ করি আর কি। আমার বায়ার হচ্ছে ইন্ডিয়ান, আমি মেক করে দেই। আর কি কি পণ্য নিয়ে কাজ করছেন? আমি সবই ছেলেদের ট্র্যাকস্যুট, তারপরে আন্ডারওয়্যার, এগুলো কিছু। আচ্ছা, বাহ, বেশ চমৎকার। তাহলে আপনি বেশ একটু আমাদের ইকোনমিতে, আমাদের অর্থনীতিতে বেশ একটা সাহায্য করছেন, কারণ আমাদের দেশীয় পণ্য আপনি অন্য দেশে পাঠাচ্ছেন। তো সেটা আসলে আমাদের অর্থনীতির জন্য খুবই সাহায্যপূর্ণ একটা কাজ এবং বেশ বড় একটা কাজ করছেন। 10 বছর ধরে জীবনে এই বিষয়টায় কাজে এগিয়ে আসতে। আমি একটু জানি যে মেয়েরা যখন ব্যবসা শুরু করতে চায়, চাকরি তো খুব মনে হয় যে মাস শেষে বেতনটা তো আসবেই, কিন্তু ব্যবসাতে আসতেও পারে, নাও আসতে পারে, লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। প্রচুর লস খেয়েছি অনেক। মানে প্রথম আমার বিজনেস ছিল এয়ার হোস্টেসদের সাথে। আমি এই আমাদের কাপড় চোপড় 3 পিস যেগুলি মেক করে এয়ার হোস্টেসদের দিতাম, ওরা নিয়ে যেত। আমার 3টা এয়ার হোস্টেসদের সাথে বিজনেস ছিল। তো একটা সময় আমি ওদের আর 3জন কাউকেই খুঁজে পাইনি, অনেক টাকা আমার সেখানে লস হয়েছে। আচ্ছা। তারপরে কিছুটা সময় আমি বসেছিলাম, নার্ভাস ছিলাম। তারপরে আমার মনে হলো না, আমাকে উঠে দাঁড়াতে হবে। আমি আবার উঠে দাঁড়াই, কাজ করতে শুরু করি। দেন এর মধ্যে আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, তো ওকে কিছু টিচার আমি বাসায় দেই। বাসায় দেওয়ার পরে আমাকে যখন কাজে বাইরে যেতে হয়, তখন আমার একটা ভয় বা একটা টেনশন কাজ করে। আমার মেয়ে বড় হয়েছে, বাসা একটা টিচার, আমি বাইরে কাজ করছি। ঠিক ওই সময় আমি আবার কিছু সময় কাজ ছেড়ে দেই, বসে যাই। তারপরে আমি আবার পুরোদমে শুরু করছি 6 বছর। এখন কোনো টেনশন নেই, এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা আসলে মানে আমার মনে হয় কি যে জীবনে এই যে উঠানামা বা উত্থান পতন যেটা, সেটা আসলে থাকছে এবং আপনি কোনো সময় থেমে যাননি। একটা সময় দেখা যাচ্ছে থেমে যেতে হচ্ছে, সেই সময় আপনি একটু শ্বাস নিলেন, বসলেন, আবার মনে হলো না আমি থেমে যাব না, আবার আমাকে শুরু করতে হবে। জি, এটাই আসলে আমার মনে হয় গুরুত্বপূর্ণ। আমাদের বন্ধুদেরকে একটু ডেকে নিয়ে আসি। বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন চমৎকার দুজন বন্ধু আজকে আমাদের সাথে এসে আড্ডা দিচ্ছেন। তাদের সম্পর্কে জানবো, আপনাদের কথা তো সবসময়ই শুনতে চাই। আপনারাও চলে আসবেন খুব জলদি। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা অবশ্যই দেখে আপনারা চলে আসবেন, এসে আমাদের সাথে যুক্ত হবেন। যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টা হলো বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখি। এই বিষয়টা নিয়ে যেহেতু কথা হবে, বৈষম্যহীনতার যে বিষয়টা, সেটা নিয়ে বেশ ছোটবেলা থেকে আয়না আপু ভাবছিলেন, সেটা নিয়ে একটু আসি। যে আপনার কি কোনো সময় মনে হয়েছে যে ছোটবেলায় ঘরে যে বৈষম্যটা আপনি দেখে বড় হয়েছেন, সেটাই আপনাকে এই যে এই সময় এসে এত কাজ করতে সাহায্য করছে? নিশ্চয়ই। সবসময় যদি আমি ফিল করি এই কাজটা আমি করতে যাব না, যেও না, এটা করতে যাচ্ছ না, না এটা তুমি করা যাবে না, তুমি সবসময় একটা টমবয় ফিলিং নিয়ে ঘোরো। এই কথাগুলো শুনি আমি বড় হয়েছি যে আমি আই এম নট টোটালি এ ওয়ামেন, সামথিং আমি লুজ করে বড় হচ্ছি, এরকম। তা আমার মনে হয়েছে আচ্ছা এমন কেন হবে না যে আমরা সবাই দুজনেই সমান। এমনকি আমি ইউনিভার্সিটি থেকে একবার হাইজিন ট্যুরে যাব, টিচার বললেন যে শুধু ছেলেরা যাবে,
মেয়েরা যেতে পারবে না। এটা হচ্ছে 86-এর কথা বলছি, 80s-এ। তখন আমি স্যারের রুমে গিয়ে বললাম, স্যার আপনি যদি আমাদের জন্য 2টা কোয়েশ্চেন করেন, যে পুরুষরা একটা অ্যান্সার করবে, মেয়েরা একটা অ্যান্সার করবে, তাহলে আমি যেতে চাইবো না। কিন্তু আমি যদি ওদের সাথে একই কোয়েশ্চেন অ্যান্সার করি, আমি অবশ্যই হাইজিন ট্যুরে যাব। আর আপনি যেরকম ধরনের চিন্তাই আপনি করেন না কেন, কোনো কিছু করার জন্য দেশে, ঘরে বা বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। যত নেগেটিভ চিন্তা আপনার মাথায় আছে, সেটা যে কোনোভাবে যে কোনো সময় করা যায়। কাজে আপনি রিস্ক ফ্রি থাকেন। যদি আমাকে না নিয়ে যান, তাহলে স্যার ম্যাসিভ প্রবলেম ক্রিয়েট হবে। আমি কিন্তু স্যার মিছিল করব, মিটিং করব, আপনি ট্র্যাপ হবেন স্যার। তখন স্যার বলে, এই তো বরিশালের মেয়ে, এর মধ্যে তো ডাকাত ডাকাত একটা ভাব আছে, নাসিক গিয়ে নিয়ে যেতে হবে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম the women from commerce faculty, they visited India, and the whole India আমরা ট্যুর করলাম। 3টা স্যার, 3টা ডক্টরেট টিচার কন্টিনিউয়াস আমাদেরকে পাহারা দিল, অ্যান্ড আমরা ভিআইপি ফিলিং নিয়ে ঘুরে আসলাম। তারা যে আমাদের পাহারা দিচ্ছে, এটাও একটা বৈষম্য। তারা কিন্তু ছেলেদের পাহারা দিচ্ছে না, শুধু আমাদেরকেই দিচ্ছে। বাট আই এনজয়েড ইট। ঠিক আছে, পেরেন্টসরাও খুব খুশি যে টিচাররা কন্টিনিউয়াস আমাদের মেয়েদেরকে খেয়াল রাখছে। স্যাররা কন্টিনিউয়াস ফোনে খোঁজ খবর পাঠিয়েছে। প্রথমবারের মতো মেয়েরা গেছে, তাদের হয়তো সেক্ষেত্রে সিকিউরিটির ইস্যুটা আসলে একটু বেশি ভাবাচ্ছিল, যে যাতে প্রথমবার এনেছি এটাই যাতে শেষবার না হয়। এবং আমরা যদি এরকম ফাইটার অ্যাটিটিউড আমাদের না থাকতো, তাহলে আমি জানি না আজকে তুমি এরকম আমার ইন্টারভিউ নিতে কিনা, হয়তো আরও একটু স্লো যেতে। মেয়েরা কিন্তু আগাচ্ছে, আগাবেও। নেক্সট 5 বছরের মধ্যে তুমি দেখবে সোসাইটি অনেক চেঞ্জড। আমি যেরকম চাকরি করতে গিয়েছি ইন দ্য ইয়ার অফ 1992, and I got a motorcycle 110. That is a dream of a man, যে আমি একটা 110 মোটরসাইকেল পাবো। কিন্তু ফ্রম দি অফিস আই গট দ্যাট। এবং আমি এটা সোজাই করতে পারি না, বা আমি এটা চালাবো, এটা আমার টোটাল ফ্যামিলি না, মানে শ্বশুরবাড়ি, ইনলস বা আমার প্যারেন্টস, কেউ রাজি না। কেন কুড়িগ্রামের মতো জায়গায় একটা মেয়ে মোটরসাইকেল চালাবে, তাও সেটা আবার আমি? মানে তাতে করে আমার পড়াশোনা চলে যাচ্ছে, ফ্যামিলি স্ট্যাটাস চলে যাচ্ছে। দেন আই অ্যাপ্লাইড, যে আমি তো প্রেগনেন্ট ছিলাম, আমার পেটে একটা সেলাই আছে, মাই হাজব্যান্ড উইল রাইড দ্য মোটরসাইকেল। দেন দে অ্যাকসেপ্টেড। এবং আমি ওর পিছিয়ে পিছিয়ে করে সমস্ত ফিল্ড ট্রিপে যেতাম। এটাও এক ধরনের বৈষম্য তো বটেই, কিন্তু এখনকার মেয়ে তো এটা অ্যাকসেপ্ট করবে না। আমি যদি এরকম করে করে ফিল করে, আমার এই ফিলটা যদি ইউনিভার্সিটি লাইফে স্টুডেন্টদেরকে, আমি মেয়েদেরকে বলেছি তোমরা বেশি বেশি করে পড়ো, কখনো হেল্প নিতে যেও না, ছেলেদের কাছ থেকে প্রিভিলেজ নেওয়া, তা থেকে তুমি নিজেই অনেক কিছু পারো। এটা যদি ছড়াতে না পারতাম, তাহলে হয়তো তোমরা, মানে আরও মেয়েরা সুন্দর একটা সমাজ পেত না। একেবারেই তাই। এবং সেখান থেকেই আসলে শুরু, কেউ না কেউ শুরু করতে হতো। আপনি এক জায়গায় শুরু করেছেন। এভাবে নানান জায়গায় যদি নারীরা আসলে কথা বলে ওঠেন, তাহলে হয়তো সমাজটা আরো পরিবর্তিত হবে। আরো কথা বলবো, কিন্তু একটা বিরতির সময় হয়ে গেছে। একটা বিরতি থেকে এসে আরো অনেক আড্ডা হবে, সাথেই থাকুন। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায় আপনাকে আরও একবার স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, বিষয়টা ইতোমধ্যেই ঠিক 6টা বাজে আপনারা জেনে গেছেন। 6টা থেকে 7:30 এটাই আমাদের লেডিস ক্লাবের আয়োজনের সময়। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, বলেই দিয়েছি, বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্ন এখনও দেখতে হচ্ছে। 2024 সাল চলছে, এখনও স্বপ্ন দেখছি বৈষম্যহীন হবে একদিন পৃথিবী। বৈষম্য এখনও কেন আছে, বৈষম্যের গোড়াটা আসলে কিভাবে নির্মূল করা যায়, তো সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং আপনারা ভাবতে পারেন লেডিস ক্লাব নিজেই তো আসলে বৈষম্য করছে। লেডিস ক্লাবে শুধু নারীরা এসে কথা বলছে, পুরুষরা তো সেখানে আসতে পারছে না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু ভালো লাগার জন্য বলি যে আপনারা তো টেলিভিশনে আমাদেরকে দেখতে পাচ্ছেন, দেখতে অবশ্যই পাচ্ছেন। আপনাদের মতামত আপনারা কমেন্টে সেখানে লিখে দিতে পারবেন। এবং আমরা নিরবিচ্ছিন্নভাবে ফেসবুকে ফেরত এসেছি, আমাদের ইউটিউবের ট্রান্সমিশন কিন্তু সবসময় চলছে। তো সবখানেই আপনারা আমাদেরকে এখন সরাসরি দেখছেন, এবং সেখানে এসে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। শুধুমাত্র আপনাদের জীবনের যত নারী সদস্যরা আছেন তাদেরকে জুমে পাঠিয়ে দেবেন, যাতে তারা আমাদের সাথে এসে আড্ডা দিতে পারে। এবং অনেক নারীরা আছেন যারা এখন দেখছেন, ভাবছেন আসবো নাকি আসবো না,
একেবারে চিন্তা ভাবনা বাদ দিয়ে চলে আসুন, আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি পাসওয়ার্ড। আমরা কথা বলছিলাম বৈষম্য আসলে শুরু হয় কোথা থেকে, আপু বলছিলেন পরিবার থেকে শুরু হয়। জলি আপুর কাছে এসে জানতে চাই যে ছেলেবেলা তো আসলে অতখানি ভেবে হয়তো বাবা মা করেনও না বৈষম্য, কিন্তু বৈষম্য আছেই, সেই বৈষম্যটা আপনার জন্য কেমন ছিল? আপু, বৈষম্যটা আমার জন্য আমার পরিবার থেকে বৈষম্য আমি একদমই পাইনি, বাবার বাড়ি থেকে। আমি আমার বাবা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, উনি সাইকেল নিয়ে স্কুলে যেতেন, উনি সাইকেলটা রাখার সাথে সাথে আমি সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম। বাহ। এবং আমি কত সালের কথা বলছেন? আমি 93 স্টুডেন্ট, তখন 91 92 ওই দিকের কথা। তারপরে আমার দুলাভাই, বড় দুলাভাই চেয়ারম্যান ছিলেন, আমি একটু মিছিল মিটিং করা মেয়ে ছিলাম। বাহ। তার আমার কলেজের পাশে এমনও দিন হয়েছে যে আমরা কয়েক ফ্রেন্ড মিলে কলেজে ওই ছোট ছোট, আমি নিরেট কিন্তু গ্রাম থেকে বড় হয়েছি, গ্রামের মেয়ে। কোন গ্রাম বলেন তো? নাটোর বড়াইগ্রাম। আচ্ছা। নাটোর বড়াইগ্রামের মেয়ে আমি, বড়াইগ্রাম কলেজের স্টুডেন্ট। তো ওইখানে ছোট ছোট কিছু থাকতো, স্টল থাকতো আর কি চায়ের। তো আমরা কয়েকজন গিয়ে বলতাম যে আমরা 1 ঘন্টা এখানে বসবো, কেউ ঢুকবে না, একদম কন্ট্যাক্ট ইয়েদের সাথে, রেস্টুরেন্টের মালিকের সাথে। তো ওই জায়গা থেকে আমি যখন বিয়ে হয়ে এসে আমি এমন একটা জায়গা, আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি কিন্তু সোশ্যাল, যদিও এখন শ্বশুরবাড়ি কথাটা চলে আসতেছে, আমাকে শাড়ি পরতে হবে এবং আমার আঁচলে আলমারির চাবি থাকতে হবে, কি সুন্দর এরকম একটা বিষয় ছিল। 3 পিস পরতে পারবো না। আচ্ছা। এই জায়গা থেকে আজকে আমি জলি এই জায়গায় পর্যন্ত চলে আসছি। এটার জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক বৈষম্যের মধ্যে দিয়েই আসতে হয়েছে আমাকে। তো আমি অবশ্য এরকম একটা প্ল্যাটফর্ম মনে মনে অনেক সময় খুঁজছি যে এই বৈষম্য নিয়ে কবে কথা বলবো। আজকে আমার ভীষণ ভালো লাগতেছে এই জন্যে যে আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারতেছি। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আরেকটা বিষয় মাথায় আসে, যেমন শাড়ির কথা বললেন। আপু ছোটবেলা থেকে বলছিলেন যে আপনাকে সবাই একটু বলে বালক সুলভ বা টম বয় শব্দটা ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে স্বভাবতই আপনার হয়তো মেয়েরা যেই ধাঁচের কাপড় চোপড় পরে সেই ধাঁচের কাপড় চোপড়ের প্রতি কমই আকর্ষণ ছিল হয়তো, নাকি আপনার কাপড় চোপড় নিয়ে কখনো এরকম হয়েছে? আকর্ষণ তখনও ছিল, এখনো আছে। আমি মনে করি একটা ফ্যাক্টরিতে একটা মেয়ে যদি 100 শার্ট তার লাইনে বসে বানায়, সে যদি ওড়নাই পরে থাকে তা কতবার ওড়নাটা সে গোছাবে? তাহলে তো ফ্যাটিক স্টাডিতে সে তো অতটা প্রোডাকশন দিতেই পারবে না। তখন তো এই জিনিসগুলো ড্রেস, আমি যখন ক্যানাডাতে স্যুট পরে হাঁটি, আই ফিল ডিফারেন্ট। আর এখানে যখনই শাড়ি পরার কথা ভাবি, আমি ভাবি মিনিমাম 1 আওয়ার তো আমার লাগবে টু মেক ইট প্রপারলি, হাউ টু ওয়্যার ইট। এটা একটা ডিফিকাল্টিজ মানে আমার জন্য হয়ে যায়, বিরাট ডিফিকাল্ট জব। কিন্তু বাইরে কি পড়লা তুমি কেউ দেখছে না। এবং আমি ভাবি বিদেশের মেয়েরা যেভাবে হাঁটে, ওই হাঁটাটার জন্যেই আমাদের আরও অনেক কিছুটা বছর বৈষম্যের সাথে ফাইট করে করে যেতে হবে। এখানে ঠিক আছে, এখানে ড্রেস পাল্টাচ্ছে না তা নয়, মার সাথে মেয়ের ড্রেসের পার্থক্য এসে যাচ্ছে। আমরা যদি শুধু ড্রেসটাকে ইসলাম ধর্ম না ভেবে ক্যারেক্টারকে ইসলাম ধর্ম ভাবি, তাহলে কিন্তু ড্রেস ম্যাটার করে না। ইফ আমার ভিতরে ধর্ম থাকে, তাহলে আমি কেন বাচ্চাটা কি পড়তে যাচ্ছে বাধা দিব? আমি কখনো আমার ছেলেকে বলি না তুমি ওর দিকে তাকাবার সময় কেয়ারফুল, তা বলি না। কিন্তু মেয়েটাকে বলি ঠিক মতো ড্রেস পরে যাও, নাহলে পিপল উইল সে তুমি ভালো মেয়ে নাও। এটাও তো আমি নিজেও অ্যাজ এ মাদার বৈষম্য করি। এটা থেকে আমাদের উঠে আসার জন্যে অনেক স্লো। একটা গাছ লাগালে তো একদিনই ফল খাওয়া যাবে না, স্লোলি আমরা যাচ্ছি এবং আমরা যাব। আমাদেরকে আসলে তোমরা কেউ সমাজ বলো আর যাই বলো, কেউ আমাদের থামাতে পারবে আমি তা মনে করি না। এবং বাইরের দেশের হাঁটার যে বিষয়টা বললেন, সেটা আসলে ওদের সংস্কৃতি অনুযায়ী তারা যেভাবে আসলে ছোটবেলা থেকে ট্রিটেড হয়, সেটার কারণে তাদের কিন্তু হাঁটার যে ব্যবহার বা নিজের আত্মবিশ্বাসের যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটাই পরিবর্তিত থাকে। তারা আসলে আশেপাশে কে কি ভাবছে সেটা আসলেই তোয়াক্কা করে না, বিকজ অফ দ্য আর্লি ডেভেলপমেন্ট অফ। এক্স্যাক্টলি, নট অনলি দ্যাট, ওরা জানে আমার এই হাঁটায় যদি কেউ লুক করে আমাকে ওকে, বাট ইফ স্টেয়ার করে অনেকক্ষণ তাকিয়ে থাকে, দে উইল বি কট বাই দ্য কপ। ক্যান ইউ ইমাজিন ইফ আই নো আমি যখন হেঁটে যাব, তখন যদি আমাকে কেউ দেখে, কেউ টিজ করে, কপ উইল টেক দ্য কেস, তাহলে আমি কিন্তু অনেক ফ্রিডম নিয়ে হাঁটবো। এবং এটা কিন্তু একটা সিরিয়াস অ্যালিগেশন অনেক দেশে, যে কেন, why will you stare at her? You can look but you cannot stare. অনেকক্ষণ তাকিয়ে থাকলে আমি তো একটা অস্বস্তিতে পড়ে যেতেই পারি। এটা যে একটা ক্রাইম, এটাই তো আমাদের দেশের কেউ জানে না। হ্যাঁ, একদম। আমরা আস্তে আস্তে এগুলো যে শিখাচ্ছি না,
তা নয়। বিজনেস কমিউনিকেশন ক্লাসে আমি লেকচারে বলি, তোমার বস যদি একটা মেয়ে হয়, তুমি তার 1.5 ফিট ডায়ার মধ্যে যাবে না, বিকজ ওখানে ক্লোজ পিপল যায়, তুমি যে দাঁড়াও সঙ্গে সঙ্গে সে অ্যানয়েড হবে, তোমাকে কাজটা দিবে না। এই যে আমরা শেখাচ্ছি, ছেলেরাও খানিকটা শিখছে, তবে আমরা ছেলেদেরকে শেখানোর ব্যাপারে অনেক দুর্বল অ্যাজ এ মাদার। আমরা খানিকটা খামখেয়ালিও বটে। খানিকটা আমরা হয়তো ভাবি বুড়া হয়ে গেলে ছেলেটার উপর ডিপেন্ড করব, প্র্যাকটিক্যালি তা তো হয়ই না, মেয়েটাই দেখে রাখে সারা জীবন। কিন্তু আমাদের সাবকনশিয়াস একটা আইডিয়া রয়ে গেছে, আমাদের নিজেদেরও কাজ করতে হবে টু ইরেজ দিস দ্য ওয়ার্ড ইউ সে, বৈষম্য। এটার জন্য আমাকে নিজেকে অনেকটা তৈরি করতে হবে। করছি না তা নয়, আরও করতে হবে। একদমই তাই। জলি আপুর কাছেও আসি, কাপড় চোপড়ের বৈষম্যটা নিয়ে উনি কথা বললেন। ছেলেবেলায় আপনার এরকম মনে হয়েছে যে আমি মেয়ে বলে আমাকে আসলে খুব বেশি কাপড় চোপড়ের ব্যাপারে সচেতন হতে হচ্ছে, বা বাইরে যাওয়ার বিষয়ে সবসময় একটু এক্সট্রা প্রিপারেশন? আপু, আমি ছেলেবেলায় যে বললাম আমার বাবার বাড়িতে আমি এই বৈষম্যটা আসলে পাইনি। বাইরে সমাজ তো আসলে স্বাধীন চাটা ছিলাম, আমি ওইভাবেই মানুষ হয়েছি, হাই জাম্প লং জাম্প দিয়ে মানুষ হয়েছি, আমি সাইকেল চালায়, কিন্তু আমি বৈষম্যটা ফিল করছি হলো শ্বশুর বাড়িতে এসে। আচ্ছা। অ্যান্ড দেন যে আমার যে হাজব্যান্ড আমাকে শাড়ি পরার জন্য প্রেশার ক্রিয়েট করতো, আমার সেই হাজব্যান্ড কিন্তু এখন আমাকে প্যান্ট শার্ট নিয়ে এসে দেয়। আমি কিন্তু এখন আমার হাজব্যান্ড, তাহলে ভাবনা চিন্তায় পরিবর্তন আসছে। হ্যাঁ, ভীষণ। উনি হেল্প না করলে হয়তো আমাকে আরও স্ট্রাগল করতে হতো। আমি লায়নিজম করি, আমি একজন লায়ন মেম্বার। আমাদের প্রোগ্রাম তো হয় রাতে, তো আমি যখন বাসায় ফিরতাম মধ্যরাতে, তখন আমার বাসায় তালা দেওয়া থাকতো। সে হাজব্যান্ড কিন্তু আমাকে এখন চাবিটা দিয়ে দিছে যে তুমি লক করে যাও এবং ফিরে এসে লক খুলে ঢুকে যাও, কাউকে বিরক্ত করার দরকার নেই। তো এই বৈষম্যের মধ্যে দিয়েই কিন্তু আমাকে আসতে হয়েছে, স্ট্রাগল করেই আসতে হয়েছে। এবং সেক্ষেত্রে আমি মনেই হচ্ছে ভাইয়া খুব ভালো একটা রোল প্লে করছেন। তিনি হলো আপনাকে বেশ, মানে আপনি তাকে কাস্টমাইজ করে নিলেন, নাকি সেও আসলে শুরু থেকেই আমাকে কাস্টমাইজ করে নিতে হয়েছে? আচ্ছা, এটা আসলে কিভাবে হয় সেটা একটু আমাদের নারীদেরকে শেখান, যে কাস্টমাইজ করার প্রসিডিওরটা কি। অ্যাকচুয়ালি হাল ছেড়ে দিলে চলবে না, একটা প্রথমত বিষয় যে আমি যে স্ট্রাগলটা করছি, এবং আমার ইন্টারমিডিয়েট পাস করার পরে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে আমি বাচ্চা বেবি কনসেপ্ট করছে, তখন আমার বাবা ভীষণভাবে কষ্ট পাচ্ছিলেন যে আমার ফ্যামিলির সবাই এডুকেটেড। তখন চিন্তা করতেছিল যে আমি কিভাবে ইন্টারমিডিয়েট পাস, সবাই হয়তো আমাকে ওইভাবে দেখবে না। আমার বাবা কিন্তু নিজের টাকা খরচ করে আমাকে কলেজে পড়ে অনার্সে ভর্তি করে দেয় বিয়ের পরে। আচ্ছা। তো এমনও হয়েছে যে অনেক কষ্ট করতে হয়েছে। থার্ড সেমিস্টারের পরে গিয়ে আমার হাজব্যান্ড আমাকে 2টা কলম নিয়ে এসে দিয়ে বলছে যে এটা দিয়ে তুমি লিখতে পারবা কিনা। সেদিন আমি কানবো না হাসবো বুঝিনি, অনেক কান্না করছি। এইভাবে আমি আসলে এই 2টো কলমের যে কি পরিমাণ অর্থ আছে সেটা হয়তো সেই সময় আপনি শিরা এসে সে 2টো কলম গিফট পেল ফ্রম হাজব্যান্ড টু রাইট ডাউন ইন দ্য স্ক্রিপ্ট ইন দ্য স্কুল। এটা একটা বিরাট পাওয়া। এবং এইটা মানে এটা কিন্তু এটাই যে একটা বিরাট পাওয়া, সেটা হয়তো এই যে বৈষম্যটা ছিল বিধায় এই অনুভূতিটা এত জোরালো। ও আমার যে ইয়েটা আসছে, বাধাটা আসছে, আমি যদি তখন বসে যেতাম তাহলে আজকে আমি এখানে বসতে পারতাম না, আজকে আমি এখানে আসতে পারতাম না, আজকে আমি এখানে জায়গায় দাঁড়াতে পারতাম না। আমি যেখান পড়াশোনাই করতে পারবো না, সেইখানে আজকে আমি আমার ছেলেকে নিয়ে আমি নিজেই ভার্সিটিতে রেখে আসছি, ইন্ডিয়াতে একা চলে আসছি। বাহ, তাহলে সময় বদলাচ্ছে, আমরা এখনো আশাবাদী। আমাদের আশা করতে পারি আমরা অবশ্যই বৈষম্যের পৃথিবীর স্বপ্ন দেখতে পারি। আমাদের সাথে জুমে নাজিয়া আপু যুক্ত হয়েছেন, ইভ ফারহানা নার্গিস আপু যুক্ত হয়েছেন, হাসিনা আপু যুক্ত হয়েছেন। নাজিয়া আপু বেশ অনেকক্ষণ এসেছেন। নাজিয়া আপু এখন সকাল ওদিকে। নাজিয়া আপু, গুড মর্নিং। আজকে আপু আমরা বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখছি, এখনো এসে যে বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখতে হচ্ছে সেই বিষয়ে আসলে আপনার কি বলবার আছে? হ্যাঁ, আমি আসলে অ্যানা আপার জলে আপার কথা শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। ভালো লাগছিল আপনাদের কথা শুনে যে আপনারা সেই বৈষম্যহীনতার সাথে তার এগেনস্টে ভয়েস রেইজ করেছেন বলেই কিন্তু সমাজের এই বাংলাদেশের সমাজে বলেন, বাঙালি মেয়েদের কথা বলেন, পৃথিবীর সব জায়গাতেই মেয়েরা কিন্তু এখন অনেক প্রিভিলেজড। আমি এবার দেশে অনেকদিন পরে আমার যাওয়া হয়েছিল,
আমার আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, মেয়েদের অনেক চয়েস মেক করার একটা প্রিভিলেজ এসেছে। বৈষম্যহীনতাটা আহ, কিছু বৈষম্যহীনতার একটা সোসাইটি তৈরি হচ্ছে। তবে বৈষম্য যে মেয়েরা একটু, আমি আমি এটা নেগেটিভ সেন্সে বলছি না, আম, একটু আম, একটু অন্য ওয়েতেও ইউজ করছে। যেমন আহ, ছেলেদের সাথে বৈষম্যহীনতা কমাতে আমি নিজে যেটা দেখেছি, আম, মানে কোনায় দাঁড়িয়ে দুটা বিড়িতে টান দিলাম আর খুব ছেলেদের সমান হয়ে গেলাম। এই জিনিসটা আমার এবার বাঙালি মেয়েদের ভিতরে চোখে পড়েছে। এটা না করলেও অন্যভাবে বৈষম্যহীনতা কমানো, মানে সোসাইটিতে আনা যায়, বৈষম্যটা আনা যায়, কমানো যায়। আর আচ্ছা। আরেকটা যেটা অ্যানা আপা বলছিলেন যে বিদেশে সবাই মহিলারা আর হাজবেন্ডরা, মানে হাজবেন্ড ওয়াইফ সমান কাজ করে। আমি জানি না অ্যানা আপা, আপনার বিদেশে নিশ্চয়ই লাইফের এক্সপিরিয়েন্স আছে। আসলে কিন্তু বাঙালি ছেলেরা, আমি বাংলাদেশের আসপেক্টেই বলি, ওরা কিন্তু সব জায়গায় মোটামুটি একই রকম। বিদেশে এনে ফেলে দিলেও ওরা কিন্তু খুব একটা যে মনে করে না যে সমান সমান কাজ করবে বাসায়, সেটা কিন্তু আসলে হয় না। এটা কিন্তু খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে সমান সমান কাজে অভ্যস্ত। হ্যাঁ, অফিস থেকে এসে হাজবেন্ড ওয়াইফ দুইজনই টায়ার্ড, কিন্তু মহিলাটা কিন্তু তখন আবার হয় উঠে আগে গিয়ে তাকে রান্না করে যাচ্ছে, অফিসের আগে রান্না করছে, না হলে রাত জেগে রান্না করছে। এটা এটা কিন্তু হয়, এখানেও হয়। তবে এখনকার সোসাইটিতে বাঙালি ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে, তারা খুব সমান সমান ভাবে যে কোনো ভাগাভাগি করে কাজ করতে সিচুয়েশনকে পারছেন। ভাগাভাগি করে কাজ করছে। অনেক আমি খুব পজিটিভ হ্যাঁ, নতুন হ্যাঁ। প্রজন্ম নিয়ে। বাহ, চমৎকার চমৎকার আপু, বেশ ভাল লাগলো শুনে। এবং একটা বিরতির সময় হয়ে গেছে, বাকিদের সাথেও কথা হবে, থাকুন আমাদের সঙ্গে। ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের লেডিস ক্লাবের আড্ডায়। নেক্সাস টেলিভিশন দেখছেন আপনারা, এবং আমাদের এই লেডিস ক্লাবের আয়োজন কোথায় কোথায় দেখতে পাচ্ছেন? নেক্সাস টেলিভিশন নামে আমাদের ফেসবুক পেজ আছে, যেখানে কিনা আপনারা আমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন। আমাদের ইউটিউব চ্যানেলে আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন। এটা ছাড়া খুঁজে নিতে পারেন আমাদেরকে ইনস্টাগ্রামে, সেখানে আমরা ছোট ছোট হর হামেশাই আপডেট দিতে থাকি। এবং সাথে আপনার টেলিভিশনে তো অবশ্যই আমাদেরকে দেখতে পাচ্ছেন, টেলিভিশন তো দেখতেই হবে। আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত হতে চান, এবং স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারবেন। যেমন করে এই যে আমার ডান পাশে 4 জন বন্ধুকে দেখা যাচ্ছে, আরও অনেক বন্ধুরা চলে আসবেন। নার্গিস আপু যুক্ত হয়েছেন, রুমা আপু এই পর্যায়ে যুক্ত হয়েছেন, এবং আমাদের সাথে আরেকজন বিশেষ বন্ধু যুক্ত হয়েছেন এই সময়। তার নাম হলো মার্লিন টুকটুকি সাধক, তিনি একজন সঙ্গীত শিল্পী। ওয়েলকাম টু দ্য শো। অনেক অনেক ভালো লাগছে, মানে সবার সাথে একসাথে বসতে পেরে। আর নেক্সাস টিভিতে এটা আমার প্রথম আসা, খুব ভালো লাগছে। লেডিস ক্লাব, এই আয়োজনটা কেমন লাগে আপনার? এইটা তো অবশ্যই ভালো লাগে যে সব বয়সের, সব ধরনের মানুষ, সব পেশার মানুষের সাথে পরিচিত হবার যে এবং একটা আমরা সবাই বন্ধু আয়োজন, এবং আমরা সবাই বন্ধু। মানে এই অনুষ্ঠানটার একটা বিশেষত্ব এটাই যে আসলে বন্ধুদের কোনো বয়স নেই। একদম একদম। এবং আমরা নানান বয়সী মানুষের কাছে, নানান পেশার মানুষের সাথে যখন একসাথে বসে গল্প করি, কি পরিমাণ যে শেখা হয়। এবং আমার প্রতিদিনই মনে হয় যে বেশ সমৃদ্ধ হয়ে আমি বাড়ি ফিরি। প্রচুর নতুন নতুন মানুষের সাথে আমার দেখা হয় লেডিস ক্লাবের মাধ্যমে। যেহেতু আমাদের সাথে এই পর্যায়ে মার্লিন যুক্তই হলেন, এবং আমি সঙ্গীত শিল্পী হিসেবে আপনাকে পরিচয় করালাম, কোনো কথা না বলে একটা গান শুনতে পারি কিনা? অবশ্যই গান করব, কারণ সঙ্গীত, সব কিছুর সাথে সঙ্গীত এবং সুর জড়িত। আর আমারও খুব ভালো লাগছে যে এখানে এসে মানে আপনাদের সাথে একটু গান গাইতে পারবো। এটা অনেক ভালো লাগার যে আমাদের শ্রোতা বন্ধুরাও শুনবেন, আমাদেরকে দেখবেন। আর এই পরিবেশটায় 2 লাইন গাইতে পারলে তো। এবং বাইরে ভীষণ সুন্দর একটা আবহাওয়া, মানে যারা পথিমধ্যে আটকে গেছেন তাদের জন্য নয়, কিন্তু আমরা যারা ঘরে বসে টেলিভিশন দেখছি, বাইরে জানালা দিয়ে বৃষ্টির মতো একটা আবহাওয়া দেখা যাচ্ছে, সেই সময় একটা গান শুনলে কিন্তু ভালোই লাগে। একেবারে ঝড়ো তাণ্ডব হচ্ছে বাইরে। যাই হোক, তবু আমরা ঝড়ের গান না আগে একটু সন্ধ্যার একটা মিষ্টি একটা গান করছি। ঠিক আছে, অল্প ছোট্ট করেই করছি। হ্যাঁ, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু,
কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাহ বাহ, সুন্দর। আর যেহেতু আমরা সবাই বন্ধু, মানে এটা মনে হচ্ছে এবং স্বর্ণালী সন্ধ্যায় তো, এবং তাই না? স্বর্ণালী সন্ধ্যা। আচ্ছা, চমৎকার, একদম মিলে গেছে। আমাদের সাথে জুমে যেহেতু অনেকেই যুক্ত হয়েছেন, ইভ, ফারহান আর নার্গিস আপু, আপনার কাছে একটু আসতে চাই এবং আপনার কাছে এসে জানতে চাই যে বৈষম্যের বিষয়টা, আমরা তো বৈষম্য নিয়ে কথা বলছি, ছেলেবেলায় আমরা নানান রকমভাবে বৈষম্য দেখেছি, কর্মপ্রতিষ্ঠানের একটা বৈষম্য আছে, নানান জায়গায় আছে, কিন্তু আপনার কি মনে হয় যে কোন বৈষম্যটা এই সময় এসে দ্বাবিংশ শতাব্দীতে এসে থাকা উচিত নয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আসলে বৈষম্য তো সবখানেই সব সময় সব সারা জীবন থাকবে, এটা তো মানে সেপারেট করার জায়গা মানে ভাবা যায় না, কিন্তু তারপরও আমাদের উচিত হবে বৈষম্যটাকে দূর করে রাখা, সরায় রাখা। যেমন আমরা রাস্তাঘাটে যদি একটু বের হই, বা ধরেন আমার পড়াশোনার ক্ষেত্রটার কথাই বলি, আমার এখানে কিন্তু অনেক রকম স্টুডেন্ট আসে। হ্যাঁ, তারা বিভিন্ন মাইন্ডের আসে, বিভিন্ন ধর্মের আসে, হ্যাঁ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের, তারপরে কালচারের, সব রকম। আর ওদের পোশাক আশাকও কিন্তু ডিফারেন্স। কিন্তু আমার এখানে যখন তারা আসে, তারা কিন্তু সবাই সমান। আমি কাউকে ওই রকম ভাবে তাদের সাথে ট্রিট করি না, বা তাদেরকেও করতে দেই না। তাদেরকে যারা যে লেভেল, যে ক্লাসের বা যারা যেরকম ধর্মের, সবার ধর্মকেই আমি সাপোর্ট করি। তারা তাদের মতন করে সুন্দর। আমি যেমন আমার বাচ্চাদেরকে নামাজ কালাম পড়ানো শেখাই। হ্যাঁ, যারা বিধর্মী তাদেরকে অবশ্যই একটু আমি ওগুলো করাই না, তাদেরকে আমি একটা কাজ দিয়ে রাখি, তোমরা এটা করো, আমরা এটা করে আসি। তখন দেখা যাচ্ছে আমি আমার যারা যেসব মুসলিম স্টুডেন্ট থাকে তাদেরকে নিয়ে আমি পারফর্মটা শেষ করি, তারপরে ওদের কাছে আবার আসি। হ্যাঁ, কিন্তু ওদের কিন্তু কাজগুলো ঠিক মতো করে। একটু সেরকম ভাবে যখন কোনো অনুষ্ঠান আসে, কোনো পার্বণ আসে, তখন কিন্তু আমি তাদেরকে সেরকম ভাবেই কিন্তু ধরে নাচ হোক, গান হোক, কবিতা আবৃত্তি হোক, ওদের কিন্তু শেখাচ্ছি। ওদের কাছে কিন্তু বলছি না যে তুমি মেয়ে বলে তুমি ছেলে বলে তুমি এটা এখন করবে না, তুমি এটা পরে করো। ওদের সবাই সাথে নিয়েই কিন্তু ওই কবিতা আবৃত্তিটা শেখাচ্ছি বা ওই নাচটা শেখাচ্ছি। নাচের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ওই বৈষম্যটা আমি ওদের মধ্যে রাখছি না, তুমি ছেলে বলে তুমি করবা না, মেয়ে তুমি শুধু করবা। হ্যাঁ, এইরকম ভাবে আমার পড়াশোনার ক্ষেত্রে বলেন। এবং আমি যখন বাইরে যাই, রাস্তাঘাটে যাই, এবং যখন দেখি অনেক লিঙ্গ মানে যারা আছে, যারা কি বলে আমাদের মতো না, তারা কিন্তু অনেক সময় আমাদের ঘিরে ধরে যে টাকা দেন, পয়সা দেন, এটা দেন, ওটা দেন। আমি কিন্তু অবশ্যই যাদের সাধ্য মতো চেষ্টা করি তাদেরকে কারণ অনেকে বলে যে তারা বলে অভিশাপ দেয়, তারা বলে এটা করে ওটা করে। আসলে এগুলো কিন্তু কুসংস্কার, মনের একটা ভিত্তি। আপনি দেখা যাচ্ছে যে আমাদের যে জাতি বা বর্ণ বা আমাদের যে শ্রেণী পেশার যে একটা বৈষম্য আছে, সেই বৈষম্যটাকে খানিকটা কমাতে হলেও তাদেরকে মনুষ্যত্বের জায়গা থেকে সাহায্য করেছেন, যে আমার কাছে আছে আমি ওকে সাহায্য করি, সাহায্য করতে হবে। তার ওদেরকে তো ওই রকম ভাবে দুধ ছাই রাখলাম, একটা ওদেরকে থেকে এই ভয় ভীতি পেলাম, এই আপনি ধরবেন না আমাকে, এ ছুটবেন না, না টাকা দেন, টাকা সরে যান। এটা কি ধরনের? জি, অনেক ধন্যবাদ। একেবারেই তাই, খুব ভালো একটা বিষয় এনেছেন। এই বিষয়টা নিয়ে কিছুক্ষণের মধ্যেই আসবো কথা বলতে। তার আগে একটু যদি ঘর থেকে বেরোই, এরপরে কর্মজীবন শুরু হয়। অ্যানা আপুর কাছে কর্মজীবনের যে বৈষম্যটা বা প্রতিষ্ঠানে গিয়ে যখন কাজ করতে যাওয়া হয়, তো সেই ক্ষেত্রে নারী পুরুষের একটা ভেদাভেদ হয়তো কিছু না কিছু কথা কানে আসে, সেই বিষয়টা নিয়ে একটু শুনি। আচ্ছা, তোমার অ্যানা আপু কিন্তু অনেক এইজেড, যার জন্য আমি জব স্টার্ট করেছি ইন দ্য ইয়ার অফ 1985। আমার মনে হয় এখানে যারা এসছে তাদের জন্ম হয়েছে কিনা সে সময়। তা আমি যখন একটা অফিসে যেতাম, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, ওখানে 40 হলো পুরুষ লোক, আমি একটাই মহিলা। কাজেই আমাকে কন্টিনিউয়াস সিরিয়াস থাকতে হতো কাউকে আমি হার্ড করে কথা বলছি কিনা। কিন্তু আমার মনে হয়েছে অফিসে কেউই ওরকম চিন্তা করে কখনো আসেনি যে যেই মহিলাটা আমাদের অফিসে আজকে আসবে তাকে হার্ড করা যাবে না কিছু বলে। যেরকম আমার চুলে তেল নাই, সবাই মিলে বলে ফেললো আপনার হাজব্যান্ড মনে হয় আপনাকে ভালোবাসে না, তাহলে তো তেল কিনে দিত। আমি বাসায় এসে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আমাকে কাইন্ডলি তেল কিনে দাও, তা না হলে আমার তো মার্কেটে আমি দাঁড়াতে পারছি না। তারপর তেল দিয়ে যেতাম। এগুলো অনেক ফেস করেছি আমরা, ছোট ছোট স্মাইলিং ফেসে কিছু কথা বলেছেন, যেটা নিতে একটু খারাপ লাগলেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে গিয়েছি।
তেল দেওয়ার কথা আমাকে কে বলবে, কোন ছেলে বলবে, তা তো বলার মানে সুযোগও ছিল না, হয়তো ওদের সাহসও ছিল না। কিন্তু গ্রামে যখন আমি কুড়িগ্রামে সার্ভ করতে গেছি ইন অফিস, ওয়ার 40 পিপল আর দ্যার, আই এম দ্য অনলি ওমেন। আমাকে আসলে সামহাও অনেক কিছুই ফেস করতে হয়েছে, প্রত্যেকটা তো এক্সপ্লেন করার সময়ও এখানে নাই। বাট কোথাও আমি মাথা নত করে কাজ করিনি, বিকজ আমার হাজব্যান্ড বিহাইন্ড মাই ব্যাক হি ওয়াজ দ্য মোস্ট সাপোর্টিভ পারসন। আমি মনে হয় নিজের বাসা থেকে বেশি সাপোর্ট পেয়েছি ইনলজদের হাউস থেকে। আমার শাশুড়ি বলেছে তুমি যদি চাকরি না করো তাহলে মানুষ ভাবে তুমি পড়াশোনা জানো না, এটা আমি নিতে পারবো না, যেটা নাকি সত্যি খুব ইমোশনাল আমার জন্য এবং সত্যি খুব একটা বড় পাওয়া। উনি নিজের সংসারের কথা না ভেবে উনি বললেন যে না, আমার পুত্রবধূর যে আত্মসম্মান বোধ সেটা আমাকে বাঁচিয়ে রাখতে হবে। উনি বাইরে বলতেন আমার ছেলের বউ তো ম্যাজিস্ট্রেট, উনি তখন জানেনও না ম্যাজিস্ট্রেট ইজ এ পোস্ট, এটা কিরকম পোস্ট কি সেটা উনি জানেন, কিন্তু আমার স্মার্টনেস তার কাছে মনে হয় আমি একটা ম্যাজিস্ট্রেট। এবং আমাকে উনি বলেছেন আমি অনেক রান্না করেছি, আমার কোনো লাভ হয় নাই, কোনো সম্মান হয় নাই, তুমি কিচেনে যাবেই না। এবং সত্যি সত্যি আমি তো তখন পাওয়ারের উপরে টপ অফ দি পাওয়ারে উঠে গেলাম। আমি এটা পুরোপুরি এই প্রিভিলেজটা নিয়েছি, একদম A to Z বলতে পারো। হ্যাঁ, জীবনে রান্না করেও খাইনি, হাজব্যান্ডের কাপড় চোপড়ও ধুইনি। হয়তো কোনো মানে ইসলাম ধর্মের মহিলা বলতে পারে আমি দোজখে যাব, আবার নাও হতে পারে, হয়তো আমি কন্ট্রিবিউট করেছি ওনাদেরকে অন্যভাবে, ভালো মানে ননদদের পরিয়ে ওদেরকে বিয়ে দিয়ে নানাভাবে অন্যভাবে। কিন্তু এটা হয়নি যে সারাদিন ঘুমটা দিয়ে আমি কিচেনে রান্না করেছি। ধর্মের এই পার্টটা হয়তো আমি করিনি, বাট অন্য কোনো পার্ট আমি ছেড়ে দিই নাই, সবগুলোই করেছি। চমৎকার, বাকিদের সাথেও কথা বলবো। এদিকে রুমা আপু বাইরে আছেন মনে হচ্ছে। রুমা আপু, আপনার আশেপাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে বেশ একটা দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতিতে আপনি আছেন। শুনতে পারি কিনা একটু সেটা চেষ্টা করি। রুমা আপুকে তাহলে তাড়াতাড়ি কথা বলে ছেড়ে দেওয়া যাবে। রুমা আপু একটু আনমিউট করবেন, দেখি আপনার কণ্ঠ শোনা গেলে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা, চমৎকার সাউন্ড, শুনতে পারবো, কথা বলতে পারবো। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই রুমা আপু। জি, আমি শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপু, আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হলো যে আপনি একজন কন্যা সন্তানের মা, এবং আমি জানতে চাই যে যদি আপনি একজন ছেলে সন্তানের মা হতেন, কিছু কি অন্য রকম করে করতেন যেটা যেটা আপনি আপনার কন্যা সন্তানের সাথে করতে পারছেন না? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। স্টুডেন্ট আপুদের অভিনন্দন। আসলে আমি কখনো ছেলে সন্তান চাই না, আমি চাইছি আমার মেয়ে হোক। জি, ওরকম ভাবে ভাবি নাই যে ছেলে হবে, আল্লাহ যেটা দিবে সেটাই আলহামদুলিল্লাহ। তো মেয়ে সন্তানই আমার সবচেয়ে বেশি পছন্দ, আমার হাজবেন্ডের। কারণ হচ্ছে আমরাও 3 বোন, আমাদেরও ভাই নাই। তারপরে কখনো মনে হয় নাই যে আমার ছেলে সন্তান হোক। তারপরে মনে হয়েছে না আমার একটা মেয়ে হোক, কারণ মেয়েদের সাথে সবকিছু শেয়ার করা যায়। আচ্ছা, মেয়ে হচ্ছে মনে হয় যে আমার কি বলবো ও ইচ্ছে মতো মানে করতে পারি, ওকে যা ইচ্ছে তাই করতে পারি। আর বাবার কাছে তো মেয়ে সবচেয়ে বেশি আদরের হয়। তারপরে ছেলে সন্তান, অনেকে বলে বংশের জন্য ছেলে সন্তান দরকার, কিন্তু আমি সবসময় বলি যে না, আমার আরেকটা মেয়ে সন্তান হোক। মানে এটা আপনার প্রেফারেন্স, কিন্তু মনে মনে কিন্তু আপনি এটা ছেলেদের সাথে বৈষম্য করে ফেললেন। ছেলেরা কিন্তু এখন রাগ করবে। না, আমি ছেলে মেয়ে বৈষম্য কখনো করি না। আমার মেয়েকে আমি এরকম মানে আমি ভাবিই না কখনো, কারণ আমারও তো ভাই নাই। তো কখন আমি মানে এখন মনে হচ্ছে ভাই নাই, মানে আপনার ছোটবেলা থেকে ছেলেদের সাথে থাকার অভ্যাসই নেই, এইজন্য আপনি পরবর্তীতে একটা বান্ধবী চেয়েছেন। আমি তো আমি আমার খালার বাসায় ছিলাম, ওখানে পড়াশোনা করছে। আমার খালার আবার হচ্ছে মেয়ে নাই, ওনার আবার 2 ছেলে। তো ওদের সাথে আমরা অনেক ভালোভাবে মানে আমরা খুব ভালোভাবে মিশতাম। আমারও ভাই নাই, ওদেরও নাই, ওইভাবে আমরা গড়ে উঠছি। এরকম আসলে আমাদের পরিবার থেকেও কখনো এইভাবে ভেদাভেদ করে না যে ছেলে বা মেয়ে, মেয়ে হয়েছি দেখে তোমাকে এই কাজ করা যাবে না, বা হচ্ছে ছেলে দেখে এই কাজ করা যাবে, এরকম কোনো ভেদাভেদ নাই। আমি তো যখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ি তখন এই শিক্ষা সফরে ফার্স্ট সিলেটে আসলাম, 7 দিনের জন্য আসলাম। তো ছেলে মেয়ে আমরা একসাথেই ছিলাম, আমাদের ডিপার্টমেন্টে তো ছেলে মেয়ে মিলেই ছিল। আমার বাবা বলছে না যাও, এটা তো যাইতেই হবে। শুধু আপনার মেয়ে বাচ্চা পছন্দ, এবং কেন হবে না, সারা এত মিষ্টি, এটা আসলে আপনি এত করে চেয়েছেন বলে আপনাকে সৃষ্টিকর্তা কি মিষ্টি একটা মেয়ে দিয়েছে, মাশাআল্লাহ। আরো আমরা চাই যে সারা আসলে ছেলে মেয়ে কোনো কিছুরই অভাব আপনাকে বোধ করতে দেবে না। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে এসে আরো আড্ডা হবে, আমাদের সঙ্গেই থাকুন।
ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের জুমের আইডি এবং পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেওয়া আছে, সেটা ফলো করে জলদি জলদি চলে আসুন। যদি আপনারা বৃষ্টিতে আটকা পড়েন, আমাদের অনেক বন্ধুরা রাস্তা থেকেও জয়েন করছেন, সেভাবেও যুক্ত হতে পারেন, কারণ এখন বাইরে ভীষণ ট্রাফিক, অনেক লম্বা সময় আপনাকে বসে থাকতে হতেই পারে। সেই সময় আমাদের সাথে আড্ডা দিতে পারেন, কারণ আপনি টেলিভিশন না পেলেও আপনার ফোনের ফেসবুকে গিয়ে আপনারা আমাদেরকে পেয়ে যেতে পারেন, ইউটিউব থেকে আমাদেরকে দেখতে পারেন, আর ইন্টারনেট কানেকশন থাকলে জুমের মাধ্যমে যুক্তও হয়ে যেতে পারেন। বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখছি যখন, তখন শুধুমাত্র যে মেয়েদের অধিকার নিয়ে কথা হবে সেটাও কিন্তু নয়, বরং একটা কথা আসে যে ছেলেদেরকে ছোটবেলা থেকে বলা হয় যে না, ছেলেদেরকে কাঁদতে হয় না, তোমাকে খুব শক্ত হতে হবে। এরকম কিছু কিছু বৈষম্য আসলে ছেলেরাও হয়তো ফেস করে থাকে। আমি একটু মার্লিনের কাছে আসবো এবং তার কাছ থেকে এসে জানতে চাই যে বৈষম্যহীনতার যে কনসেপ্টটা, এটা নিয়ে আপনি কি মনে করেন? আসলে বৈষম্য নিয়েই তো মানে আমাদের সামাজিক যে অবস্থাটা, যে আমার মনে হয় যে বৈষম্যের শুরুটা মনে হয় মেয়েদের মন থেকেই হয়। কারণ আমি এটাই বারবার ফেস করি, আমার মার থেকে ফেস করি। আমি যত নারী চরিত্র আমার জীবনে, তাদের কাছ থেকে আমি বৈষম্যটা বেশি পাই। হ্যাঁ, এই ব্লাউজের গলা এত বড় কেন, শাড়িটা এত পাতলা কেন, এই আমাকে ফোন করেছে 2 বার, তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায়? আমি বললাম ছেলে হলে তো জিজ্ঞাসা করতে না যে আমি কোথায়। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমাদের মেয়েদের অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট হওয়া দরকার, এবং সেইটা শুধু যে একাডেমিক শিক্ষা দিয়ে তা নয়, এবং ছেলেদেরকে বেশি বেশি জিজ্ঞেস করা দরকার যে তুমি কোথায়। হ্যাঁ, তুমি কোথায়, মানে এই জিনিসটা দুজনের জন্যই হওয়া উচিত। যে আমি মানে সামাজিক বৈষম্য দেখবেন যে আমি যেটুকু দেখি যে আমার মা জিজ্ঞাসা করে তুমি কোথায়, এই যে ঝড় বৃষ্টিটা হচ্ছে তুমি কোথায়? তা আমি বললাম যে আমি তো আমার কাজের জায়গায় যাচ্ছি, তুমি তো জানো যে আমি যাচ্ছি। কিন্তু আমাদের মায়েরা বা আমাদের নারী জাতি বের হয়ে আসতে পারে না বৈষম্যের ভিতর থেকে। আমরা যারা যারা কাজ করছি তারাও অনেক সিকিউরিটির ভিতরে কাজ করতে হয়, মানে বাবা দিয়ে যাবে, মা দিয়ে যাবে, না হলে ভাই দিয়ে যাবে, এরকম। নারীরা নিজেও হয়তো মাঝে মাঝে মন থেকে কিছু নারী ভেবে ফেলেন যে আমি ওখানে একা যাব, এই একটা আতঙ্কে থাকেন যে একা কিভাবে যাব। ইভেন আমার সাথে যারা গান করে, আমি যখন একটা শুটিং এ যাই, আমাদের তো সাধারণত কল টাইম রাতের লাইভগুলো 8টায় থাকে, অন এয়ার শো 11টায়, আর ওই লাইভটা শেষ হয় রাত 3:30টায়। মাঝখানে ব্রেক থাকে, খবর থাকে। তো দেখা যায় যে হয়তো 2টো ফিমেল আর্টিস্ট, একটা ছেলে আর্টিস্ট, 3 জন দাঁড়ালাম বা 2 জন, একটা ছেলে একটা মেয়ে। আমাদের টোটাল টিমটাই কিন্তু ছেলেদের, কারণ এত মেয়ের ক্যামেরা পার্সন, এত নারী মেকআপ আর্টিস্ট একটু কমই। সহযোগিতা যতগুলো পাই সব কিন্তু মেয়েদের থেকে কম পাই, ছেলেদের থেকে বেশি পাই সব রকমের সহযোগিতা। তো মেয়েদের মনটা আপডেটেড হইলে মনে হয় বৈষম্যটা কমে যাবে। এবং মেয়েদের কারিগরি শিক্ষাটা যত দ্রুত আসবে, যে আমার বাবার টাকা আছে বাবা দেবে, আমার হাজবেন্ড দেবে বা বয়ফ্রেন্ড দিবে, কিন্তু এর থেকেও বেশি যে আমি নিজে কি করতে পারবো, যে আমি বাপের বাড়ি থেকে এত নিয়ে আসলাম তো আমার ক্রেডিট, আমার স্বামীর এত আছে তো আমার এত ক্রেডিট। কিন্তু এই জায়গাটা যতদিনই মেয়েরা ভুলতে না পারবে যে আমি নিজে কয় টাকা অর্জন করতে পারি বা আয় করার মতন কি যোগ্যতা রাখি, সেটা শুধু একাডেমিক্যালি না, কারিগরিভাবে আমাদের স্বশিক্ষিত হইতে হবে যে আমি এই কাজগুলো পারি, এই কাজগুলো করে আর্ন করতে পারবো। এবং একটা দেখা যায় যে একটা মানসিক নির্ভরতার জায়গা তৈরি হয়েছে যে আমার স্বামীর অনেক উন্নতি হোক তাহলেই তো আমার উন্নতি হবে, কিন্তু নিজের উন্নতির দিকে অনেক বেশি নজর দেওয়া হয় না তেমন একটা। আরও কথা হবে, কিন্তু ছেলেমেয়ের বৈষম্য ছাড়াও যদি আসি আমরা, আরেকটা বিষয় এসেই পড়ে, সেটা হলো সামাজিকভাবে আমরা শ্রেণী বিভেদে যদি করি, সেই শ্রেণীর বিভাজনটা চলে আসে। যেমন আমাদের নার্গিস আপু বলছিলেন একটা বিষয়, একজন ভিক্ষুক যদি গায়ে হাত দেয়, হ্যাঁ এটা হয়, মানে এটাও অনেক, মানে ওই যে বলে যে দুরারোগ্য ব্যাধি, এটা দেরি হবে অনেক, মানে আরো সময় লাগবে, কিন্তু সময় লাগবে। কিন্তু সেই বিষয়টা নিয়ে আমি আসতে চাই জলি আপুর কাছে। জলি আপু, এই যে শ্রেণী বিভাজন, তারপর আমরা দেখা যাচ্ছে যে কাউকে বকছি তো বলছি যে সে হলো রিক্সা চালকের মতো আচরণ করছে, অথচ সেটাও একটা পেশা এবং তিনিও এক শ্রেণীর একজন, নিজস্ব জীবনে কিন্তু সে তার জীবনের নায়ক। আমি বলবো প্রত্যেকটা মানুষ, যে কোনো শ্রেণীতেই প্রত্যেকটা মানুষের নিজের একটা গল্প, এবং তার গল্পে তিনিই প্রধান চরিত্রে আছেন। তো সেই বিষয়টা নিয়ে যে মানুষের সাথে ব্যবহারগতভাবে যে পরিবর্তনটা আসা দরকার, অবশ্যই আসা দরকার।
এটা আমাদের নিজেদের আগে পরিবর্তন করতে হবে। যে আমরা নিজেরা যখন বলি যে রিকশার চালকের মতো কেন আচরণ করছো। আরেকটা কথা হয় যে আমরা যখন ডাক দিচ্ছি এই রিকশা যাবে বা যাবি, এই যে ডাকটা মানুষ দেখা যায় যে তাকে সম্বোধন করছেন তুই করে বা তুমি করে সম্বোধন করছেন নিজের বয়সের বড়। শুরুর আগে এই বিষয়টা নিয়ে ওই আপুর সাথে আমি কথা বলছিলাম যে এখান থেকে মনে হয় আমরা কিছুটা সামনের দিকে আসতে পারছি। আমরা কিন্তু এখন আর এটা বলি না যে এই রিকশা তুমি যাবে কিনা, আমরা বলি মামা যাবে কিনা। আমরা মনে হয় কিছুটা সামনের দিকে আসতে পারছি, সম্পর্ক তৈরি করে একভাবে আমরা একটু মানুষকে হয়তো সম্মান দেয়া শিখেছি, শিক্ষার কারণেই হয়েছে আমরা একটু মানুষকে সম্মান দিতে শিখেছি। এই পরিবর্তনটা আমাদের নিজেদের আনতে হবে। এখানে আমরা যদি পরিবর্তন আনি তাহলে একটা রিকশাওয়ালা মামাও চেঞ্জ হয়ে যাবে, আমাদের সাথে বাজে বিহেভ করতে কিন্তু সেও বা সাহস পাবে না। এবং সুন্দর ব্যবহার করলে আমার মনে হয় সুন্দর ব্যবহার ফেরতও পাওয়া যায়। আমরা যখন দেখা যায় যে একজন যিনি আমাদেরকে একটা জায়গায় পৌঁছাবেন তিনি আসলে আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমরা যখন একটা গাড়িতে উঠি, একজন গাড়ি চালক যিনি আছেন তিনি কিন্তু এই পুরো পথের আমাদের সঙ্গী। তার সাথে খারাপ ব্যবহার করাটা আসলে আমার কাছে মনে হয় যে উচিত নয়, কারণ তিনি আপনাকে দায়িত্ব সহকারে কোনো সম্পর্ক ছাড়াই শুধুমাত্র একটা অর্থের বিনিময়ে তিনি কিন্তু দায়িত্ব নিয়ে পৌঁছে দিচ্ছেন। আপনাকে লুট করতে হয়তো তিনি বেশি টাকা পেতেন, এরকমও হতে পারতো, কিন্তু একটা অর্থের বিনিময়ে তিনি কিন্তু দায়িত্ব নিয়ে পৌঁছে দিচ্ছেন। ইয়েস, সেই জন্য বলছি যে এই জায়গাতে আমাদের নিজেদের আগে পরিবর্তন করতে হবে। আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারি তাহলে অবশ্যই এর পাবো আমরা। আচ্ছা, আপুর কাছে আসবো এটা নিয়ে, তার আগে একটু হাসিনা আপুর সাথে কথা বলি। আপু, আপনার সাথে এসে একটু এই বিষয়ে কথা বলতে চাই। সেটা হলো যে একটা বিষয় থাকে, শুধুমাত্র শ্রেণী বৈষম্য না, আমার মনে হয় বর্ণবাদিতা এখনো দেশে কমেনি। বর্ণ নিয়ে এখনো একটা বৈষম্যের প্রচলন আছে। ছেলে মেয়ের গায়ের রং কেমন হবে সেটা নিয়ে এখনো কথাবার্তা হয়। এই শতাব্দীতে এসেও দেখা যায় যে বর্ণের কারণে ও ভালো কাজ পাচ্ছে, ও পাচ্ছে না, কিংবা ছোটবেলায় একজনকে প্রধান চরিত্র দেয়া হচ্ছে, আরেকজনকে পেছনে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট বানিয়ে দেয়া হলো। বাচ্চাদের মনেও কিন্তু এটার একটা প্রভাব পড়ে। সেই বিষয়ে আপনার কাছে একটু শুনে। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। এটা না আসলে হচ্ছে চিরাচরিতভাবে আমাদের বাংলাদেশের কালচার এবং আমাদের সামাজিক প্রেক্ষাপট থেকেই আমরা পেয়ে আসছি অনেক ছোটবেলা থেকে। যেমন আমার ফুপু বা দাদি চাচি ওরা বলতো এই তোর এই মেয়েটা কালো, তোর ছেলেটা এরকম হয়েছে, কার মতো হয়েছে গায়ের রং, চেহারাটা কার মতো হয়েছে। এই যে এই ধরনের বাক্যগুলো, এটা হচ্ছে আগের দিনের মানুষ বুঝতো না যে এটা আমাদের বাচ্চাদের উপর একটা এফেক্ট পড়ে বা ওরা কষ্ট পায়, ওদের খারাপ লাগে। এই জিনিসগুলো আমরাও তখন বুঝতে পারতাম না, কারণ কি ওটার প্রচার মাধ্যম ছিল না, এটা আমাদেরকে কেউ বলতো না, বুঝাইতো না, বা কখনো কোনো মাধ্যম ছিল না এটা জানার। এখন কিন্তু এগুলো বিভিন্নভাবে প্রচার করা হয়, যেমন পত্রিকায় উঠে আসে, বিভিন্ন টপিক গুলা থাকে, টিভি শো গুলাতে বিভিন্ন পার্ট গুলাতে থাকে, লাইভ শোতে থাকে, কিংবা কোনো টক শোতে থাকে, যে এরকম বিভিন্ন বিষয় নিয়ে ডাক্তার কিংবা বড় বড় কোনো বিজ্ঞজনেরা আলোচনা করে। যেমন আমাকেই মনে করেন যে এরকম কত শোনা লাগছে মুরব্বীদের কাছ থেকে যে আমার মেয়ে জমি এটা হয়েছে আমার মতো গায়ের রং, আর আমার ছেলেটার মেয়েটা হয়েছে একদম ডবে বসা, মানে বাংলা ভাষায়, বাংলাদেশের ভাষায় যেটা। তো ওরা জিজ্ঞেস করতে তোমার বড় মেয়েটার ছেলেটা এরকম, ছোট মেয়েটা কার মতো হয়েছে। আমার এমন মেজাজ খারাপ হইতো, কারণ আমি তো এটা সম্পর্কে বুঝতে পারতাম, আমার একটু শুনতে ভালো লাগতো না। তখন আমি কার মতো হয়েছে মানে ওর বাবা মার মতো হয়েছে, না হয় ওর মতো হয়েছে। ও কার মতো হয়েছে সেটা তো আপনার জরুরি জানা বিষয় না, বিষয় হচ্ছে ও কার মেয়ে, কি করে, ওর নাম কি, এগুলো জিজ্ঞেস করতে পারবেন। কিন্তু কার মতো হয়েছে এই যে ওর সামনেই বললেন। এমনও দেখা গেছে কাউকে আমি একটু আবদালে ডেকে নিয়ে বলছি যে কাকি এরকম না আর বললেন না, আমার মেয়েটা অনেক কষ্ট পায়। আর আমার মেয়ে তো হচ্ছে যে মেয়েটাকে নিয়ে এটা বলতো মেজো মেয়েটা, ও তো এমনি অনেক রিজার্ভ, অনেক পার্সোনালিটি সম্পন্ন, ও কথা বলার আগেই বুঝে যায় এই ভদ্রলোক কি উচ্চারণ করতে পারে মুখ দিয়া। এই যে বিষয়গুলো, এগুলো এখন আমরা বলি এবং বুঝিও, সাধারণত আমরা এখন বলি নাই এই কথাগুলো বাচ্চাদের। এবং আমার বাচ্চারা তো এইসব ব্যাপারে বিশেষ করে অনেক এলাকা, এটা আসলে কখনো বলা উচিত না, এই বর্ণ বৈষম্যটা করাই উচিত না কোনোভাবে, বাচ্চারা খুব কষ্ট পায়। ছোটবেলায় বলা একটা কথা কানে যদি লেগে যায়, এটা কিন্তু ওর মানে মনের ভেতর রয়ে যায়, এবং এটাই কিন্তু তার বড় হওয়ার সাথে সাথে কোনো না কোনো ভাবে প্রভাবিত তাকে করতেই থাকে। সেই বিষয়গুলো নিয়ে শুনবো। নাহিদা নেলি আপু যুক্ত হয়েছেন, ওবায়দা আপু যুক্ত হয়েছেন, সবার সাথেই কথা হবে। ছোট্ট একটা বিরতি থেকে এসে শুনবো আরো কথা, সাথেই থাকুন।
ওয়েলকাম ব্যাক টু নেক্সাস টেলিভিশন। লেডিস ক্লাব চলছে। আমরা আসলে বৈষম্যের কত রকম প্রকার আছে, আসলে সব কিছু নিয়ে কথা হচ্ছে, নানান রকম জায়গার নানান রকম বৈষম্য নিয়ে কথা বলছিলাম। সেটা নিয়ে কথা বলতে বলতেই বর্ণবাদিতার একটা বিষয় উঠে আসলো, যেটা আমি একটু জলি আপুর কাছে যদি আসি, খুব হাসি ঠাট্টাই আসলে আপনার একটা গল্প আছে বর্ণ নিয়ে, সেটা একটু শুনি। এক ছেলে এক মেয়ে, আমার মেয়ে ফর্সা আর ছেলে তো কালো। তো ছোটবেলায় ওকে যখন আমি দুষ্টামি করে কালু বলে ডাকতাম, তো ও দৌড়ে ওয়াশরুমে গিয়ে ওর পায়ে প্রচুর অনেক সময় ধরে সাবান দিত। তো আমি এটা নিয়ে খুব ভীষণ মজা করতাম, দুষ্টামি করতাম। আমি বুঝতাম না যে ও কষ্ট পাচ্ছে। একটা সময় আমার আম্মা এসে বলল যে তুমি আর এটা বলো না, ও মনে হয় কষ্ট পায়। এবং কতখানি মন খারাপ হলেই আসলে সে নিজের রং পরিবর্তন করার একটা চেষ্টা থেকে সে গায়ে বারবার সাবান দিচ্ছে। সে মনে করছে আমার রংটা আসলে এটা হয়তো সাবান দিলে চলে যাবে, বা একটা ময়লা কিছু মনে করছে তখন। এরপর থেকে আমি ওকে আর এই কালু বলে ডাকি না। অনেক সময় দুষ্টামি মানে আদর করে টুঙ্কু, ওর নাম সাদিদ বা অন্য অনেক নাম, পাখি, যা মন চায় তা বলে ডাকি, কিন্তু কালু বলি না। একদম, মানে এটা আসলেই আমরা দেখা যায় যে মাঝে মাঝে দুষ্টুমি থেকেও অনেক কথা বলা হয়। আমি একটু সেই বিষয়ে, ও আমার প্রোগ্রাম দেখতেছে ইন্ডিয়া থেকে, তাহলে ছেলে বুঝবে যে কেন মা হঠাৎ করে আমাকে সেটা ডাকা বন্ধ করে দিল। না, ও আমাকে বলছে আম্মু তোমাদের প্রোগ্রামে তো ছেলেদের অ্যাড হওয়া নিষেধ, তা না হলে আমি লাইভে তোমাদের সাথে যুক্ত হতাম। বাহ, তাকেও আমরা একদিন তার বিশেষ মন্তব্যের একটা জায়গা অবশ্যই থাকবে। আমরা এখন বৈষম্য কমে যাবে, বৈষম্য কমে যাবে। আমরা লেডিস ক্লাবের বৈষম্যটাও কমিয়ে আনার চেষ্টা করছি, এবং আমরা এখন এসে একটু অ্যানা আপুর কাছে একটু শুনি যে এই বৈষম্যবাদী তার একটা বিষয় বর্ণ, সেই বিষয়টার আসলে কি পরিমাণ প্রকোপ ছিল। ও ওয়াও, এটা তো বিগ ইস্যু ছিল আমার লাইফে। আমার বাড়ি হচ্ছে বরিশাল। বরিশালের কলোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দোজ হু আর ফেয়ার, ওরা পরিষ্কার, আর যারা কালো তারা হচ্ছে ময়লা। তা আগে যখন ছোটোবেলায় বলতো যে আমার বাবার নাম মঞ্জু, যে মঞ্জু আমার বড় মেয়েটা তো পরিষ্কার আর মেজো মেয়েটা ময়লা, আমি তখন খুঁজতাম যে আমার জামা জুতা কোথাও ময়লা আছে কি না। আমি তো প্র্যাকটিক্যালি অনেক ক্লিন থাকা পছন্দ করি, নিজেও ক্লিন। এটা এতই হার্ড করতো আমাকে, আমি কখনো ফাইটও করেছি যে তুমি কি মিন করলা ময়লা দিয়ে, কিন্তু ও তো ওর বাইরে জানেই না। ও তো এটা তো ল্যাঙ্গুয়েজ, পরিষ্কার এবং ময়লা। এটা আস্তে আস্তে এটা কিন্তু বডি শেম করা, এটা একটা ক্রাইমের মধ্যে পড়ে, কিন্তু এটা এখন কমেছে। এখন কে ফর্সা কে কালো এটা মানুষ খুব একটা বলে না, বিয়ের সময় বলে মেয়েটা কি কালো না ফর্সা। সব ছেলেরই স্বপ্ন একটা ফর্সা মেয়ে বিয়ে করবে। আর যদি কালো মেয়েটা খুব চাকরিজীবী হয়, মানে সমাজে খুব পয়সা টয়সা রোজগার করছে, ব্রাইট, তাহলে আপত্তি নেই, তাহলে আপত্তি। হ্যাঁ, সেটা কালো ফর্সা বিয়ের সময় ওরা অনেক জাস্টিফাই করে। ছেলেটা নিজে ফর্সা হলে তো নিজেকে হিরো ভেবে বসে থাকে, মানে ফর্সা মেয়েদের বেশি কাজ না করলেও হবে, কাজ না করলেও হবে, বসে বসে শো পিসের মতো রাখবে, যত্ন করবে, খাওয়াবে। যাই হোক, এটা চেঞ্জ হচ্ছে ডে বাই ডে। ছেলেরাও বুঝতে পারছে যে যোগ্য মানে কোয়ালিফাইড মেয়েই জরুরি টু বি এ লাইফ পার্টনার, টু গেট এ লাইফ পার্টনার, যে একটা খুব শিক্ষিত মেয়ে হলেই আমার কিছু করবে। আমি যদি মরেও যাই বাচ্চাদের কোনো বিপদ হবে না। এটা আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলতে শুনেছি যে আমি কখনো ভয় পাই না যে আমি যদি নাও থাকি আমার বাচ্চাদের কোনো প্রবলেম হবে না যদি তুমি বেঁচে থাকো। এটা কিন্তু একটা বড় পাওয়া, মানে ময়লা হওয়া অবস্থায়, মানে রং কালো হওয়া সত্ত্বেও। চমৎকার। আমি একটু মার্লিনের কাছে আসি, তার কাছে এসে শুনি বিষয়। ওই ওনাদের কথা শুনে শুনে আমার এটা মনে হচ্ছিল যে মানে আমি যখন ছোট ছিলাম প্রত্যেক বড়দিনে আমার এক কালারে মানে একই রকম জুতা, প্রত্যেক বড়দিনে আমার একই কালারের জামা। তো ক্লাসে গেলেই মানে কোথাও গেলে বলতো এই টুকটুকি তো তোকে তুই পুরানো জামা কাপড় পরে আসিস কেন। তা আমি বুঝাইতে পারতাম না যে আমার সবসময় আমি একটু লম্বা বেশি। হ্যাঁ, তো যার কারণে আমার মা প্রত্যেক বছর বাটার ওই একটাই স্লিপার জুতা ব্লকলেস আলা ওইটাই কিনে দিত। আর সবাই মনে করতাম পুরান জুতা পরে আছি, কারণ আমি হিল স্যান্ডেল পরলে আমাকে লম্বা দেখাবে। আর এই কথাটা বলতে বলতে চুলটা সরিয়ে সরিয়ে কথা বলি, কারণ আমাদের মাইকের উপর চুল থাকলে এত গুরুত্বপূর্ণ কথা আর শুনতে পাওয়া যাবে না। তো আর জামার রং, সব জামার রং হয় গোলাপি নয় সাদা। মানে কেন তুমি কালো রঙের মেয়ে,
আমার মা দিত না বা বলতো তোমাকে দেখতে ভালো লাগবে না। হ্যাঁ, প্রত্যেক বড়দিন আমার একই রকম জামা। তো আমি খালি ভাবতাম আমি কবে বড় হব আর কবে টাকা আয় করবো আর আমি কবে আমার ইচ্ছা মতো জামা কাপড় মানে আমার কালার আমার যা যা ভালো লাগে সব পরবো। একদমই। আর আরেকটা বৈষম্য ছেলেদের সাথে হয় যে ছেলেরা যদি গোলাপি পরে ওদেরকে বলা হয় যে তুমি কেন মেয়েদের রং পরেছো। এটা আমার খুব কষ্ট লাগে। আমার বাসায় দুটো ছোট ছোট বাচ্চা আছে, তো ওরা হলো টিভিতে একটা ইন্টারন্যাশনাল শো দেখে শিখেছে যে মেয়েরা পছন্দ করে পিঙ্ক এবং ছেলেদের রং হলো ব্লু। তো হঠাৎ করে ছেলেটা ওই মানে ছোট ছেলেটা সে এখন সে ভেবেছে যে ব্লু পরলে তাকে বয় মনে হবে, তো সেই জন্য সে এখন ব্লু পরার চেষ্টা করছে। কিন্তু আগে ওর পিঙ্ক ভীষণ পছন্দ ছিল, ও পিঙ্ক রঙের গাড়ি কিনতো, পিঙ্ক রঙের জামা পরতে পছন্দ করতো। কিন্তু টেলিভিশনে এই ধরনের প্রচারণা যখন হচ্ছে বা ইউটিউবে এই ধরনের কিছু কন্টেন্ট তৈরি হচ্ছে, সেখান থেকে তার ব্রেইনে এসেছে যে ব্লু পরতে হবে ছেলেদেরকে। সেই বিষয়টাও তো আমার কাছে আসলে মনে হয় যে এটা গোড়া থেকে নির্মূল করা প্রয়োজন। এই যে এখন পাল্টে ফেলেছি না, যে আমার মা তো মানে লাল হলুদ বা যে কোনো কালার মানে হয় সাদা নয় গোলাপি। তো আমি যদি আমাকেই চেঞ্জ করতে পারি যে আমি এখন সব কালার পরি, মানে আমার যেটা ভালো লাগে আমি সেটা পরবো, আমি যে কাজটা করব যেটা আমার ইচ্ছা করে, কিন্তু সেই ইচ্ছাটা যেন মানে এমন কোনো ইচ্ছা না হয় যে অন্য মানুষের ক্ষতি হচ্ছে বা সোসাইটির ক্ষতি হচ্ছে। মানে আমি সেই অর্থে বুঝাচ্ছি। এটা আমার ছেলে করে যে কোনো রং পরার যে স্বাধীনতা, এগুলো নিয়ে এসে দিলে বলে এগুলো মেয়েদের কালার, আমি পরি না। বিদেশে তো গিফট নিতে গেলে কারো যদি ছেলে হয় তাহলে ব্লু নিতে হয়, কারো যদি মেয়ে হবে জানি তাহলে পিঙ্ক কালারের বেবি ফ্রক নিয়ে যেতে হয়। আমার কাছে তো মনে হয় যে ছেলেরা অনেক ছেলেরাই খুব সুন্দর মানে পিঙ্ক ক্যারি করতে পারে, অনেকেই আছে। এখন প্রচুর দেখা যায় যে একদম যে খুব লাইট কালারের পিঙ্ক শার্ট প্রচুর ছেলেরা পরে এবং পাঞ্জাবি, এবং আমার দেখতে খুব ভালো লাগে। আসলেই তাই। এখন এই কঠিন বিষয়ে কথা বলতে বলতে একটা গান শুনতে ইচ্ছা করছে, আরেকটা গান শুনি। হ্যাঁ, মানে যার যা কাজ, মানে সেখানে গেলেই গান গাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, গান তো গাইতেই হবে। দেখি স্বর্গে গেলেও ধান ধানে ঠিক বানতে হয় আর কি। আচ্ছা, একটা ছোট করে একটু গেয়েই ফেলি। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা একই শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে চুপি চুপি দোলা দেয়, ও গো জোছনা তুমি বলো না কেন যে উতলা হৃদয়, শুধু গান গেয়ে পরিচয়। বাহ, মিষ্টি মিষ্টি কণ্ঠ, গলা খুবই সুন্দর। এই কণ্ঠ যদি গান না গাইতো তাহলে বেশ একটা ক্ষতি হয়ে যেত। খুব ভালো লাগলো। আমরা এসে এখন একটু নেলি আপুর সাথে কথা বলি, নাহিদা নেলি আপু। তার সাথে এসে আমি একটু জানতে চাই যে বৈষম্যের কোন বিষয়টা আপনাকে এখনো কষ্ট দেয় এবং আপনি চান যে এই বৈষম্যটা দূর হয়ে যাক সমাজ থেকে। শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ, আসলে আমাদের সমাজেই বৈষম্যটা কিন্তু আছেই, সেটা যেমন সেটা হলো আপনার বর্ণে ধর্মে সব দিয়েই কিন্তু। তো এটা আসলে উচিত না এই জিনিসটা। যেমন আমি আমার স্কুলে কিছুদিন আগে একটা বাচ্চা হিন্দু, ওরা দুজন হিন্দু বন্ধু, হিন্দু মুসলিম, তো ওরা এক বন্ধু বলছে যে ও হিন্দু, ওর সাথে কথা বলতে রাখি। তা আমি তখনই বললাম কি ব্যাপার, সবাই বন্ধু, আবার হিন্দু মুসলিম কি? তো ওকে যখন বললাম সেটা আজকে থেকে তোমরা সবাই বন্ধু, কেউ হিন্দু মুসলিম না। এই যে একজনকে একজন যে এই যে ইয়ে করছে, যে বৈষম্য, যে হিন্দু মুসলিম, তারপর আপনার এই যে বর্ণের বৈষম্য, তারপরে আপনার ছেলে মেয়ে, এসব কিন্তু আসলে উচিত না। এই বৈষম্যটা থাকাটাই কিন্তু সমাজে একদম উচিত না। এতে করে কিন্তু আমাদের সমাজের মনে হয় না ভালো হবে, খারাপটাই বেশি হবে। তো আমার মনে হয় কি এই জিনিসটা খুব নাড়া দেয় যে বৈষম্যটা না থাকাই উচিত, ধনী গরিব সব দিক দিয়ে, সবার ক্ষেত্রে কিন্তু সেটা না থাকাই উচিত বৈষম্যটা। অনেক ধন্যবাদ নেলি আপু, খুব ভালো একটা কথা বলেছেন। আসলে এই ধর্মের বৈষম্যের বিষয়, বৈষম্য নিয়ে একটু আমি বলি, কথা শুনে মনে হলো আমরা 3 ফ্রেন্ড ছিলাম, আমি জলি, জুথি আর মমতা পালমা, 3 জন 3 ধর্মের।
আচ্ছা, তো আমি আগেই বলেছি আমি গ্রামে মানুষ হয়েছি, তো আমার স্কুলের পাশেই বড়ই গাছ ছিল, তো আমাদের টিফিন টাইমে আমরা বড়ই নিয়ে আসতাম। এখন হিন্দুরা তো ওই যে এক জায়গা থেকে লবণ নিয়ে খাবে না, আলাদা আলাদা খাবে। হ্যাঁ, তো ওই বিষয়টা ছিল। কিন্তু আমি যখন জুথিকে বলতাম, জুথি তুমি লবণটা আলাদা করে না, বলে কেন, আমরা তো এখানে এখন 3 জন ফ্রেন্ড, কেন করবো, আমরা এক জায়গা থেকেই খাবো। তো ওই সময় থেকে দেখছি যে বৈষম্যটা আমরা যারা ফ্রেন্ডরা রিলিজ করতে আপনাদের আর পারছি। কি পরিবেশটা অন্যরকম ছিল। জি, জি। দেখা যায় যে অনেক ক্ষেত্রে নিজেদের ধর্ম জনিত কারণে অনেকেই মনে করেন যে আমাকে হয়তো সেই বৈষম্যটা রাখতে হবে বা আমি এটা করতে পারবো না, কিন্তু সামাজিক হতে আসলে ধর্মের বৈষম্যটা তেমন একটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, বরং আমার মনে হয় যে ইউনিটিতেই বেশি সফলতা আসবে, ইউনিটিতেই আনন্দ বাড়বে, ইউনিটিতেই আসলে সফলতা আসবে। জি একেবারেই তাই। ওবায়দা আপুর কাছে একটু ছোট করে আসি। ওবায়দা আপু, আপনার কাছে এসে আমি একটু আমাদের শ্রেণী বৈষম্যটা নিয়ে কথা বলি। আপনি অনেক সামাজিক কাজ করেন, অনেক মানুষকে সাহায্য করেন, তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে শ্রেণী বৈষম্যটা আপনাকে কিভাবে পীড়া দেয়? আসসালামু আলাইকুম আপু, স্টুডিওর আপনাদের সালাম এবং শুভেচ্ছা। শ্রেণী বৈষম্যটা খুবই আমাদের, আমি আগে প্রথমে একটা কথা বলে নিই, আমরা বৈষম্যহীন সমাজ চাই, যেমন বৈষম্য আমরা চাই না, কিন্তু বৈষম্য শ্রেণীর অনেক খারাপ লাগে। অনেক ধরনের বৈষম্যের কিন্তু অনেকটা ধরন আছে, নীরবে বৈষম্য, প্রকাশ্যে বৈষম্য, আর শ্রেণী বৈষম্যটা তো খুবই বেশি, এইটা একদম কষ্ট দেয় অনেক। শ্রেণী বৈষম্যটা আমি বলবো, এটা আমিও হই শ্রেণী বৈষম্য, বা শ্রেণী বৈষম্য বলতে তো একই শ্রেণীর মানুষের মধ্যে যে বৈষম্যটা বা ভিন্ন শ্রেণীর মানুষের ভেতরকার যে বৈষম্যটা, সেটা যে এক একজন এক এক শ্রেণীতে আছেন এবং দেখা যায় যে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীকে দেখা যাচ্ছে কটূক্তি করছেন বা কষ্ট দিচ্ছেন, বা উচ্চ শ্রেণীর মানুষকে ভিন্নভাবে দেখার বা ভিন্নভাবে সমাজে গ্রহণ করার যে একটা প্রবণতা। যে আপু আনমিউট করতে হতো, একটু আনমিউট করে আপনি এক কাজ করুন না ওবায়দা আপু, আমি একটা বিরতি নিয়ে আসি, এসে আপনার কাছে এই বিষয়ে শুনছি। একটা বিরতি থেকে এসে আরো কথা হবে, আমাদের সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির পর যখন ফিরে আসলাম, একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছি। আড্ডা দিতে দিতে আমাদের 1.5 ঘন্টা একেবারেই শেষ হতে চলেছে। আপনাদের সবার সাথেই কথা হওয়ার একটা চেষ্টা থাকবে। একদম শেষ মুহূর্তে আমাদের সাথে কিছু বন্ধুরা যুক্তও হয়েছেন। এখন ওবায়দা আপুর কাছে একটা কথা রেখে গেছিলাম, সেটাই নিয়ে আপুর কাছে একটু আসি। একটা শ্রেণী বৈষম্যের বিষয় এসেছিল, সেটা নিয়ে কথা বলি। শ্রেণী বৈষম্যটা যেটা বাইরে যেটা কর্মক্ষেত্রে হয়, শ্রেণী বৈষম্য যে একই মর্যাদার লোক মানুষ কিন্তু তাদেরকে একজনকে অধিকার দেওয়া হয় বা বৈষম্যের মধ্যে ফেলে একজনকে সম্মান দেয়া, এইটা খুবই কষ্ট দেয়, এটা কর্মক্ষেত্রে। আর ফ্যামিলিতে যেটা আছে, পরিবারে একটা নীরব বৈষম্য আছে। আমি কি একটা ঘটনা বলবো আপু? জি আপু বলেন, একটু শর্ট করে বলবেন, সময় একটু কম আছে, তাও আপনি বলুন। যেমন আমার শ্বশুর বাড়িতে যেমন আমার ছেলে মেয়ে নেই, এটা একটা পয়েন্ট। আরেকটা হলো যে আমি আমার বাপের বাড়ি থেকে পাওয়া জমিতে আমি একটা বাড়ি করেছিলাম শহরে, সেটা দেখে হয়তো, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়িও ছিল উপস্থিত, কিন্তু আমার হাজবেন্ডকে বাড়ির ভিটাটা পর্যন্ত দেওয়া হয়নি। তাহলে এখানে যে বৈষম্যটা হলো, ও কিচ্ছু বলে না, মেনে নিয়েছে। তাহলে তার বৈষম্য মানে আমার বৈষম্য, মানে আমার জন্য কোনো দাবি নেই। এটা আমি অনেকদিন কষ্ট পাইছি, এখন আমি ভুলে গেছি, মানে এগুলি আমি মনে রাখি না যে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। এই যে এই ধরনের বৈষম্যগুলো ও কিন্তু মেনে নিয়েছে, ওর মেনে নেওয়া মানেই তো আমি বঞ্চিত হব। নিজের বাড়ি কেন দিবে না, ভাইয়েরা সব নিয়ে নিচ্ছে ভাগ করে, শাশুড়ি সেখানে সিগনেচার দিয়েছে, মানে শাশুড়ি দিয়ে দিয়েছে, অথচ আমার হাজবেন্ড ছোটবেলা থেকে তার মাকে দেখে, কেউ দেখে না অন্য ভাইয়েরা। তো এই যে কাজটা করছে, সেখানে কি কাজ করেছে তাদের মাথায়, আমার ছেলে মেয়ে নেই, আরেকটা কাজ করেছে, আমি একটা আমার বাপের বাড়ির জমিতে একটা বাড়ি করছি, আর কি দরকার? তো এটা তো তাদের মাথায় থাকার দরকার ছিল না। ভাইয়ে কিভাবে বাড়ির বাড়ি নিজের জন্য, এই ধরনের বৈষম্যগুলো নীরবে হয়, আমি মেনে নিচ্ছি। আমি মনে করি আল্লাহ আমাকে অনেক কিছু, আমার এখন সময় নাই যে নেক্সাস সারাদিন বসে ভুলে যাই, ভুলে না গিয়ে যদি মনে রাখতাম তাহলে বাঁচা যেত না। এই অনেক অনেক ধন্যবাদ আপু। মমি আপুর কাছে আসি। মমি আপুর কাছে এসে একটু জানতে চাই যে বৈষম্যহীনতা নিয়ে কথা বলছি, তো বৈষম্যহীনতা আসলে কিসে আসবে সেটা একটু আপনার কাছে শুনে, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। অনেকক্ষণ ধরে শুনছিলাম আপু, ভীষণ ভালো লাগছে। আসলে আমাদের সমাজের প্রধান সমস্যাই হচ্ছে বৈষম্যতা, এটা আমাদেরই সৃষ্টি।
আমাদের আমাদের প্রত্যেকটা মানুষকে আগে মনে করতে হবে যে আমরা মানুষ, তারপরে বৈষম্য তো পরের ব্যাপার, কিন্তু আমাদের মন মানসিকতা আমার মনে হয় কোনোভাবেই উন্নত হয়নি আমাদের। আমরা শুধু মুখে মুখেই বলি, কিন্তু শ্রেণী বিভাজন বৈষম্য সর্বক্ষেত্রেই দেখা যায়, বিশেষ করে নারী পুরুষ, তারপরে তৃতীয় লিঙ্গ, সবকিছুতেই আমরা দেখা যায় বৈষম্যের শিকার। কথায় কথায় দেখা যায় বৈষম্য চলেই আসছে। আপনি বৈষম্যহীনতা আনতে কথা বলতে গিয়ে আরেকটা নিয়ে কথা বললেন, আমরা ছেলে মেয়ে নিয়ে কথা বলেছি, তৃতীয় লিঙ্গের একটা বিষয়ও আনলেন, অনেক ধন্যবাদ। যে আসলেই সমাজে কিন্তু অনেক ধরনের মানুষ আমরা আছি এবং সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা ব্যালেন্স থাকা, ভারসাম্য তৈরি করার যে উদ্দেশ্য, সেটা আসলে তখনই থাকবে যখন ছেলেরা কাজ পাচ্ছে, মেয়েরা কাজ পাচ্ছে, সাথে তৃতীয় লিঙ্গের যারা যোগ্য আছেন তারাও যাতে কাজ করতে পারেন। সেই বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ, তারাও আমাদের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখতে পারেন। এখন সময় বদলে গেছে, আমরা একটু ছোট্ট করে সবার কাছেই কিছু না কিছু শুনবো। এখন একটু মার্লিনের কাছে আসি, তার কাছে এসে একটু শুনে যে বৈষম্যহীনতা একদম শেষমেশ যদি বলতে হয়, সব মিলিয়ে আসলে সর্বোপরিভাবে কি চান, কি করা উচিত? আমি আগেও যে কথাটা বলেছি এখনও সেটাই বলতে চাই, যে আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে। যে মানুষ শুধু একাডেমিক্যালি শিখছে, কিন্তু প্র্যাকটিক্যাল যে শিক্ষা, স্বশিক্ষা, সেলফ এডুকেশন এবং কারিগরি শিক্ষা, আমি যখন নিজে কারিগরি শিক্ষায় শিক্ষিত না, কোনো কাজ পারি না, তখন আমার কাজ হচ্ছে অন্যের ছিদ্রান্বেষণ করা, এবং এটাই আমরা করি। আমি যখন নিজে অনেক সেলফ ডিপেন্ডেন্ট হব, তার মানে হচ্ছে যে আমি কারিগরি সব ধরনের কাজ পারি, তখন আমার সমালোচনা করার সময় থাকবে না, তখন অন্যকে নিয়ে ভাবার সময় থাকবে না, তখন আমি যেমন ঠিক আমার মতো করে সবাই এরকম হবে যে আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে পারলে, যে হ্যাঁ ধরেন আমি ভালো গান করি, আমার কখনো লেখাপড়ায় অত ভালো লাগতো না, আমার মা কিন্তু একজন সায়েন্সের টিচার, অন দ্য আদার হ্যান্ড আমি অঙ্কে 11-12 পেতাম, মানে অঙ্ক দেখলে আমার গায়ে জ্বর আসে, তো মা অনেক পড়াতো, অনেক টিচার রাখতো, তো পরে আমি আর্টস নিলাম, হ্যাঁ, যে ফাইনালি এসে। কিন্তু এইটাও একটা বৈষম্য, যে একটা বাচ্চাকে কেন সবাইকে একই রকম পড়তে হবে, সবাই কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কার কি মেধা আছে সেই মেধাটার জায়গাটায় বিকশিত করার যে শিক্ষা, সেই কারিকুলাম, সেই শিক্ষা মান উন্নয়ন যদি হয়, তাহলে আমার মনে হয় যে আদতে আমরা শিক্ষিত হব, আর বৈষম্য এমনি চলে যাবে। এবং প্রত্যেকটা পেশাকেই আসলে নানানভাবে সম্মানিত করার একটা জায়গা আছে। ডাক্তাররা যেই ধরনের সম্মান পাচ্ছেন, অন্য একটা পেশায় যখন আরেকজন নিয়োজিত আছে তাকেও আসলে সর্বোচ্চ সম্মান সে যেটা আসলে আশা করেন সেটাও তাকে দেওয়ার একটা জায়গা আছে। আমরা একটু ছোট্ট করে অ্যানা আপুর কাছে শেষমেশ 2 লাইন শুনতে চাই। আসলে বৈষম্য আছে এবং এটা যাচ্ছে, আমরা যতই শিক্ষিত হচ্ছি বা এই ব্যাপারটা নিয়ে ভাবছি, তত আমরা নিজেরা অ্যালার্ট হয়েও বৈষম্য কমাচ্ছি। এটা যে থেকে যাবে তা নয়, আমরা যতই হাঁটবো আমরা ইন ফিউচার দেখবো যে বৈষম্য অনেক কমেছে। অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট করে জলি আপুর কাছে শুনি 2 লাইন। আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছি যে আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে হবে, আসলে আমাদের নিজেদের মেন্টালিটি আমরা যদি চেঞ্জ করি আস্তে আস্তে, তাহলে বৈষম্য থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আশা করছি। অনেক ধন্যবাদ। 3 জনের কাছে ভীষণ শিখলাম, প্রতিদিনকার মতো আসলে আমার ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা। আমাদের জুমের বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাদেরকে দেখছেন টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। বৈষম্যহীনতার স্বপ্ন দেখছি আমরা, এবং সেই স্বপ্ন আসলে পূরণ হতে বেশি দেরি নেই, অনেকটা এগিয়ে গেছি আমরা। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা পৃথিবী তৈরি হবে বৈষম্যহীনতার মাধ্যমে, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। তবে শেষ হইয়াও হইল না শেষ, একটা গান শুনতে শুনতে বাড়ি যাব। একটা গান দিয়ে শেষ করছি। হ্যাঁ, আজকে তো ভীষণ ঝড় বৃষ্টি, তো ওই রকমই একটি আবহাওয়ার একটি গান করি, গাইতে গাইতে বাড়ি যাই। হ্যাঁ। আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে, যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে, ও আকাশ মেঘে ঢাকা, শাওন ধারা ঝরে, যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে, ও আকাশ মেঘে ঢাকা। স্মৃতির মণিমালা সবার চেয়ে দামি, আজও তা পরে
ভুলে